ভোরের আলো তখনও ফোটেনি। চরাচর জুড়ে একটা অদ্ভুত প্রশান্তি, যেন গোটা পৃথিবীটাই গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই নিস্তব্ধতাকে ছিঁড়ে দিয়ে ভেসে আসছে একটা চেনা সুর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মহিষাসুর মর্দিনী। আমার ঘুমটা পাতলা, তাই এই সুরটা কানে আসতেই আমি চোখ মেললাম। প্রতি বছর এই দিনটায় আমার এইভাবেই ঘুম ভাঙে। এটা শুধু একটা রেডিও প্রোগ্রাম নয়, এটা একটা আবেগ, একটা অনুভূতি যা জানান দেয় মা আসছেন। আমার নাম অয়ন, উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছি। আমাদের জীবনটাই নিশ্চিন্তপুর শহরের মতোই শান্ত, ধীর গতির। জীবনের গতি এখানে নদীর স্রোতের মতো, ছুটে চলে না, বরং বয়ে চলে। আমাদের বিশ্বটা একদিকে স্কুল, অন্যদিকে নির্মল স্যারের ফিজিক্স টিউশন ব্যাচ, আর মাঝে সবুজ ঘাসে ঢাকা বিশাল খেলার মাঠটা নিয়ে তৈরি। আমার জানালার বাইরে আকাশটা সবে ধূসর থেকে আবছা নীল হতে শুরু করেছে। হালকা একটা শিরশিরে হাওয়া দিচ্ছে, যেটা ঠিক শীত নয়, আবার ভ্যাপসা গরমও কেটে গেছে। এই হাওয়াটার একটা নাম থাকা উচিত, পুজোর হাওয়া। এই হাওয়াটা পেটের ভেতর একদল রঙিন প্রজাপতি উড়িয়ে দেয়। বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালাম। রেলিংটা শিশিরে ভেজা, ভেজা লোহার ঠান্ডা স্পর্শটা বেশ লাগলো। পাশের বাড়ির ছাদটাও আবছা দেখা যাচ্ছে। ওটা অদিতিদের বাড়ি। অদিতি নামটা মাথায় আসতে পেটের ভেতর সেই প্রজাপতির দল আবার ডানা ঝাপটাতে শুরু করলো। ও আমার সঙ্গেই পড়ে, নির্মল স্যারের ব্যাচেও আমরা একসঙ্গে। মেয়েটা অদ্ভুত, যখন হাসে ওর ডান দিকের গালে একটা ছোট্ট টোল পড়ে। সেই টোলটা দেখার জন্য আমি অঙ্ক খাতার শেষ পাতায় ওর নাম লিখে রাখি, তারপর নিজেই লজ্জায় পেয়ে কেটে দিই। ওর চোখ দুটো কথা বলে, হাজারটা কবিতা লেখা যায় ওই চোখ নিয়ে। আমি মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু শব্দ খুঁজে পাই না। মনে হয় ওর সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো শব্দ বাংলা ভাষায় এখনো তৈরি হয়নি। বাবা বারান্দায় এলেন, হাতে চায়ের কাপ। বাবা সরকারি চাকরি করেন, খুব রাশভারী মানুষ, কিন্তু মহালয়ার দিনটায় তার মধ্যে একটা শিশু সুলভ আনন্দ দেখতে পাই। বাবা আমার হাতে চায়ের কাপটা দিল। আমরা দুজনে চুপচাপ দাঁড়িয়ে ভোরের আকাশ দেখতে লাগলাম। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। স্ক্রিনে পটলের নামটা জলজল করছে। পটল ওরফে পলাশ, আমার বন্ধু গ্রুপের অফিসিয়াল অক্সিজেন সাপ্লাই। ও না থাকলে আমরা হাসতে ভুলে যেতাম। ওর জীবনের মূল মন্ত্র হলো, চিন্তা করে কি হবে, তার চেয়ে চাউমিন খাওয়া ভালো। কিরে শালা, উঠলি নাকি এখনো চাদরের তলায় দেবদাসের মতো পড়ে আছিস? বাবা তুই এত সকালে? সূর্য আজ কোন দিকে উঠেছে? আরে মহালয়া শুনবো না? মা তো ভোর 4টে থেকে কাঁসর ঘন্টা বাজিয়ে বাড়ি সব ভূত প্রেত তাড়াচ্ছে। আমার কানের পোকাও বেরিয়ে যাওয়ার জোগাড়। আজ বিকেলে মাঠে আসবি তো? এই পুজোর প্ল্যানটা ফাইনাল করতে হবে কিন্তু। হ্যাঁ, এবার স্পেশাল প্ল্যান আছে। স্পেশাল প্ল্যান? পটলের স্পেশাল প্ল্যান মানেই নতুন কোনো পাগলামি, কিন্তু ওর পাগলামিগুলোই আমাদের বন্ধুত্বকে বাঁচিয়ে রেখেছে। আসতে তো হবেই। তুই একা প্ল্যান করলে তো নিশ্চিন্তপুরের বদলে নিউ ইয়র্কে পুজোর প্ল্যান করে ফেলবি। ফোনটা রেখে আমি আবার আকাশের দিকে তাকালাম। পুজো আসছে। এই 4টে দিন আমাদের কাছে উৎসবের চেয়ে অনেক বেশি কিছু। নতুন জামা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ফুচকা খাওয়ার, আর অদিতিকে শাড়িতে দেখা। গত বছর অষ্টমীর দিন একটা লাল পাড় সাদা শাড়িতে ওকে ঠিক যেন আকাশ থেকে নেমে আসা অপ্সরার মতো লাগছিল। আমি প্যান্ডেলের এক কোনায় দাঁড়িয়ে হা করে তাকিয়েছিলাম, যতক্ষণ না পটল পেছন থেকে একটা মাথায় চাঁটি মেরে বলেছিল, অত হাঁ করে কি দেখছিস? লাইন দিবি তো সাহস করে বল, না হলে সাইড দে, আমি ট্রাই মারি। তোর দ্বারা তো সারা কিচ্ছু হবে না। পটলের কথায় রাগ হয়নি, হাসি পেয়েছিল। ও জানে অদিতিকে নিয়ে আমার দুর্বলতা। আমাদের গ্রুপের সবাই জানে। রাহুল, যে আমাদের মধ্যে সবচেয়ে শান্ত আর বুদ্ধিমান, সে আমাকে একদিন বলেছিল, অয়ন, অনুভূতি কিন্তু লুকিয়ে রাখিস না, সময় থাকতে বলে দে। আর সময় কিন্তু নদীর স্রোতের মতো, জানিস তো, একবার যদি চলে যায় আর কিন্তু ফিরবে না। সুবীর, যে সব সময় ভবিষ্যতের কথা ভাবে, সে বলেছিল, এখন এসব প্রেম টেমের চক্করে পড়িস না, আগে কেরিয়ার বানা।
তারপর দেখবি মেয়েদের লাইন লেগে যাবে। কিন্তু আমার মন তো কেরিয়ার বোঝে না, ও শুধু অদিতির টোল পড়া হাসিটাই বোঝে। শুধু অদিতি কি জানে? হয়তো জানে, অথবা জানলেও বুঝতে দেয় না। মাঝে মাঝে যখন ওর সঙ্গে চোখাচোখি হয়, মনে হয় যেন আমার মনের সব কথা পড়ে ফেলেছে। আবার পরক্ষণেই এমনভাবে মুখ ঘুরিয়ে নেয় যেন আমাকে চেনেই না। এই লুকোচুরি খেলাটা বেশ লাগে। বিকেলে মাঠে গিয়ে দেখলাম এলাহি কারবার, সবাই হাজির। রাহুল একটা বই হাতে নিয়ে বসে আছে, কিন্তু ওর মন বইয়ের পাতায় নেই। সুবীর ফোনে কলকাতার কোন কলেজে ভর্তি হওয়া যায় তাই নিয়ে গবেষণা করছে। রিয়া অদিতির সবচেয়ে কাছের বন্ধু, নতুন কেনা জামার ছবি দেখাচ্ছে। আর পটল, ও মাঠের ধারে বসা চাউমিনের দোকান থেকে এক প্লেট চাউমিন কিনে এমনভাবে খাচ্ছে যেন জীবনে প্রথমবার খাচ্ছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। এই আর আমি একা একা খাচ্ছিস? আরে আয় আয়, পটল মুখ ভর্তি চাউমিন নিয়ে বলল, মহালয়ার চাউমিন, এটা খেলেই পূর্ণ হয়। আলোচনা শুরু হলো। কোন দিন কোন প্যান্ডেল দেখা হবে, কোন জামাটা পরা হবে, বাজেট কত, সব কিছু। রাহুল বলল, দেখ গুরু, এবার কিন্তু বাজেটটা বাড়াতে হবে। সবাই বড় হয়েছি, হাত খরচও বেড়েছে, আর তাছাড়া সবকিছুর দামও তো বেড়েছে। সুবীর বলল, বাজেট নয়, প্ল্যানিং ঠিক করতে হবে। আমরা যদি উত্তরের প্যান্ডেলগুলো একদিনে কভার করি আর দক্ষিণের গুলো আরেক দিনে, তাহলে যাতায়াতের খরচ বাঁচে। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি। সুবীরের কথায় কেউ কান দিল না। সবাই একসঙ্গে হেসে উঠল। আমার কান দুটো গরম হয়ে গেল, যেন রক্ত ছলকে উঠছে। আর চোখে অদিতির দিকে তাকালাম। ও রিয়ার সঙ্গে কথা বলার ভান করে আলতো করে হাসছে। ওর ভালো লাগছে এই ঠাট্টা নাকি বিরক্ত হচ্ছে? ওর মুখের এই হাসিটা আমি ঠিক পড়তে পারলাম না। কথার মাঝেই ঠিক হলো, এবার পুজোয় আমরা একদিন সবাই মিলে কলকাতায় ঠাকুর দেখতে যাব। আমাদের মফস্বলের নিশ্চিন্তপুরের বাইরে এই প্রথমবার সবাই একসঙ্গে যাব। উত্তেজনা দ্বিগুণ হয়ে উঠল। পটলের স্পেশাল প্ল্যান এটাই ছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আড্ডা ভাঙল, মশা কামড়ানো শুরু করেছে। সবাই বাড়ির দিকে রওনা দিলাম। অদিতি আর আমি একই রাস্তায় হাঁটি, কয়েকটা বাড়ি পর্যন্ত। এই 10 মিনিটের রাস্তাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পথ। এই সময়টায় বাতাসটাও যেন অন্যরকম লাগে। আজকেও তাই হলো। ও হাঁটছিল আমার পাশে। ওর চুল থেকে ভেসে আসা শ্যাম্পুর হালকা গন্ধটা আমার নাকে আসছিল। তোমার প্ল্যান কি? হঠাৎ জিজ্ঞাসা করলো। আমি চমকে গিয়ে বললাম, কিসের প্ল্যান? আমার হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছিল যেন এক্ষুনি বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। এই যে পটল যেটা বলল। বলে ও হাসল। সেই টোলটা আবার দেখা গেল। সন্ধ্যের আবছা আলোয় ওই হাসিটা আরো মায়াবী লাগছিল। আমি কোনো রকমের ঢোক গিলে বললাম, ও তো একটা আস্ত পাগল, ওর কথায় কিছু মনে করো না। না না, মনে করার কি আছে, মজাই লাগে। ওর এই একটা কথায় আমার সারাটা দিনের ক্লান্তি, সব দ্বিধা একেবারে দূর হয়ে গেল। মহালয়ের ভোরটা সার্থক মনে হলো। বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল এবারের পুজোটা শুধু পুজো থাকবে না, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে উঠবে। শরতের এই মেঘমুক্ত আকাশটা যেন আমার মনের কথাই বলছিল, অপেক্ষা শুধু কয়েকটা দিনের। আর এই অপেক্ষার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ আছে। আমার নাম পলাশ, কিন্তু এই নামে আমাকে আমার মা ছাড়া আর কেউ ডাকে না। বন্ধু মহলে আমি পটল নামেই পরিচিত। কেন? কারণ আমি নাকি যে কোনো পরিস্থিতিতে গম্ভীর পরিস্থিতিকে পটল ভাজার মতো মুচমুচে আর হালকা করে দিতে পারি। তাছাড়া আমি খেতে খুব ভালোবাসি। আর সত্যি বলতে জীবনটা হচ্ছে একটা বড় সড়ো ভোজের মতো, যেখানে দুঃখ কষ্টগুলো হচ্ছে করলার চচ্চড়ি আর আনন্দগুলো হলো পাঁঠার মাংসের ঝোল। আমি বাবা ঝোলের ভক্ত, করলা ফরলা আমি বিশেষ পাত্তা দিই না। পঞ্চমীর সকাল, মা কানের কাছে এসে এমন চিৎকার করলো যেন বাড়িতে ডাকাত পড়েছে।
উফ, এই একটা দিনও শান্তিতে ঘুমোতে দেবে না। আমি এক চোখ খুলে বললাম, মা আজ পঞ্চমী, আজ হলো ওয়ার্ম আপ ডে, আসল খেলা তো কাল থেকে, আজ একটু গা গরম করতে দাও না। মা একটা খিঁচুনি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানি একটু পরেই গরম চা আর বিস্কুট নিয়ে আসবে। মায়েদের রাগ আর বিরিয়ানির হাঁড়ির বাষ্প দুটোই বেশিক্ষণ থাকে না। আমার পুজোর প্ল্যান খুব সোজা। সকালে ঘুম, দুপুরে ভুরি ভোজ, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা আর প্যান্ডেল হপিং, আর রাতেও ভুরি ভোজ। কিন্তু এই সাধারণ প্ল্যানের মধ্যে আমার একটা অসাধারণ মিশন থাকে, অয়ন আর অদিতির প্রেম জমানো। শালা অয়নটা একটা আস্ত ভিতর ডিম। মেয়েটা সামনে এলেই মুখে কুলুপ মেটে বসে থাকে, যেন বোবা হয়ে গেছে। আরে বাবা, প্রেম করবি তো একটু হিরোগিরি দেখা, শাহরুখ খানের মতোই হাতটা ছড়িয়ে দিয়ে বল, অদিতি আমি তোমাকে ভালোবাসি, ব্যাস কেস খতম। কিন্তু না, উনি হলেন দেবদাস। শুধু তাকিয়ে থাকবেন আর দীর্ঘশ্বাস ফেলবেন। ওর দীর্ঘশ্বাস দেখে মাঝে মাঝে আমার নিজেরই কান্না পায়। ও হ্যাঁ, দেবদাস বললাম না, ওটাও শাহরুখ খানের সিনেমা। যাই হোক, বিকেলে সবাই মিলে বের হলাম। প্ল্যান ছিল নিশ্চিন্তপুরের সবচেয়ে বড় প্যান্ডেল নবযুবক সংঘের ঠাকুর দেখব। আমি একটা নতুন টি শার্ট পরেছি, যার সামনে লেখা ইট স্লিপ রিপিট, আমার জীবন দর্শন। টি শার্টটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ জ্ঞানী গুণী মনে হচ্ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে রাহুল বলল, পটল, তুই বরং এবার একটু কম খাস। হ্যাঁ, গতবার নবমীর রাতে বিরিয়ানি খেয়ে তোর যে অবস্থা হয়েছিল মনে আছে? ক্লাবের বাথরুমের দরজাটা ভেঙেই তো ফেলেছিলি। আরে ওটা বিরিয়ানির দোষ নয়, ওটা কোল্ড ড্রিঙ্কসের দোষ ছিল। শালা ডুপ্লিকেট মাল দিয়েছিল, পেটের মধ্যে গিয়ে নিউক্লিয়ার ফিউশন শুরু করে দিয়েছিল। আমাদের গন্তব্যের দিকে এগোতে এগোতে হঠাৎ একটা সিগারেটের দোকান দেখে সুবীর দাঁড়িয়ে গেল। ও আমাদের মধ্যে সবচেয়ে আধুনিক হওয়ার চেষ্টা করে। কলকাতার হাওয়া গায়ে লাগিয়েছে কি না। চল একটা করে টেনে আসি। সুবীর একটা ভাব নিয়ে বলল। আমি আর রাহুল ছাড়া সবাই একটু ইতস্তত করছিল। অয়ন তো চোখ বড় বড় করে তাকালো, যেন সুবীর ওকে কিডনি বিক্রি করার প্রস্তাব দিয়েছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, গুরু, জীবনে একবার রিস্ক তো নিতেই হয়। দেখিস না সিনেমায় হিরোরা কেমন টেনশনে সিগারেট খায়, তোর জীবনে তো টেনশনের অভাব নেই। অদিতি টেনশন, চল আজ তোর হাতে খড়ি হয়ে যাবে, তোমার সাথে টেনশনও উড়ে যাবে। দোকানের পেছনে একটা অন্ধকার গলিতে গিয়ে আমরা দাঁড়ালাম। কেমন যেন একটা অপরাধী অপরাধী অনুভূতি হচ্ছিল। সুবীর একটা সিগারেট ধরিয়ে অয়নের হাতে দিল। অয়ন কাঁপা কাঁপা হাতে ওটা নিল। তারপর প্রথম টান দিয়ে এমনভাবে কাজটা শুরু করলো যেন ওর ফুসফুসটা এক্ষুনি মুখ দিয়ে বেরিয়ে আসবে। ওর অবস্থা দেখে আমরা হাসি ছাপতে পারছিলাম না। শালা তুই প্রেম করবি কিভাবে? হ্যাঁ, একটা সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছিস না, আর গার্লফ্রেন্ডের হাজারটা ন্যাকামি সহ্য করবি কিভাবে? এর চেয়ে অনেক কঠিন কাজ ওটা। এই সময় অদিতি আর রিয়া একটু দূরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। অদিতি আমাদের দিকে তাকিয়ে অবাক হলো। বিশেষ করে অয়নের হাতে সিগারেট দেখে ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ওর হাতের আইসক্রিমটা গলে পড়ে যাচ্ছিল, সেদিকেও খেয়াল ছিল না। অয়ন ওকে দেখতে পেয়েই তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিয়ে পায়ের তলায় এমনভাবে পিষতে লাগলো যেন ওটা একটা তেলাপোকা। আমার মিশন মিলনের একেবারে গোড়াতেই গলদ হয়ে গেল। শালা সুবিধার জন্য। ওকেই বা দোষ দিই কী করে? দোষ তো আমারও, আমি তো অয়নকে উস্কেছিলাম। যাই হোক, আমরা প্যান্ডেলের দিকে এগোলাম। বিশাল প্যান্ডেল, পুরোটাই বাঁশ আর কাপড় দিয়ে তৈরি একটা মন্দিরের আদলে। ভেতরে মায়ের মূর্তি দেখে মনটা ভরে গেল। চারিদিকে ঢাকের আওয়াজ, ধুনুচির গন্ধ আর হাজার হাজার মানুষের ভিড়। এই পরিবেশটাই তো আসল পুজো। খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ফাঁকা জায়গায় এসে বসলাম। অয়ন তখন থেকেই চুপচাপ, একেবারে স্পিকটি নট। অদিতিও খুব একটা কথা বলছে না।
বুঝলাম সিগারেটের ব্যাপারটা ওর ভালো লাগেনি। আমার মিশন বিপদে। আমি পরিস্থিতি হালকা করার জন্য বললাম, কিরে অয়ন, দেখে ডায়লগ ভুলে গেলি নাকি নাকি সিগারেটের ধোঁয়ায় গলা জ্যাম হয়ে গেছে? অদিতি এবার মুখ খুলল। ওর দৃষ্টিটা আমার দিকে এমনভাবে ছিল যেন আমি ভিন গ্রহের প্রাণী। পটলদা, তুমি একটু চুপ করবে? এই প্রথম অদিতি আমাকে তুমি বলল, তাও আবার এমন ধমকের সুরে। আমার তো হার্ট ফেল করার জোগাড়। আমি তাড়াতাড়ি চুপ করে গেলাম। অয়ন অসহায়ভাবে আমার দিকে তাকালো। আমি ইশারায় ওকে বললাম, কিছু একটা বল, সরি বল। অয়ন সাহস করে অদিতির দিকে তাকিয়ে বলল, সরি, মানে আমি ওটা মানে বন্ধুরা জোর করছিল তাই আর কি। অদিতি কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে বলল, চল রিয়া, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। ওরা চলে গেল। আমার মিশন মিলন পুরো ফ্লপ। এভারেস্টের চূড়া থেকে সোজা প্রশান্ত মহাসাগরে পতন। সুবীর আমার দিকে তাকিয়ে বলল, তোর জন্যই এসব হলো, সবসময় বেশি পাকামো করতে চাস। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। সত্যি কি আমার দোষ? আমি তো শুধু একটু মজা করতে চেয়েছিলাম। এই প্রেম ভালোবাসা বড্ড কঠিন জিনিস বাবা। এর চেয়ে পাঁঠার মাংসের ঝোল অনেক সোজা। মন দিয়ে খাও আর তৃপ্তির ঢেকুর তোলো, কোনো ঝামেলাই নেই। বাড়িতে ফেরার পথে ঠিক করলাম কাল থেকে নতুন স্ট্র্যাটেজি নিতে হবে। এটা পটলের চ্যালেঞ্জ। ছোটবেলা থেকেই পুজো মানে আমার কাছে শাড়ি। আলমারির ভেতরে সযত্নে রাখা মায়ের সারি সারি শাড়িগুলোর দিকে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। কবে আমি বড় হব আর মায়ের মতো করে শাড়ি পরব, এই স্বপ্ন দেখতাম। শাড়ির ভাঁজে ভাঁজে যেন লুকিয়ে থাকতো একটা রহস্য, একটা নারী হয়ে ওঠার হাতছানি। আজ অষ্টমী, আমার জীবনের প্রথমবার নিজের পছন্দে কেনা শাড়িটা পরব। একটা হালকা আকাশি রঙের জামদানি, পাড়ে রূপলি জরির কাজ। শাড়িটা পরতে গিয়ে সকাল থেকে নাজেহাল অবস্থা। মা বারবার দেখিয়ে দিচ্ছে, কিন্তু কিছুতেই কুচিগুলো সমান হচ্ছিল না। আঁচলটা কাঁধে থাকছিল না। শেষে মাই হাল ধরে পরিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কেমন যেন অচেনা লাগছিল। এই কি সেই আমি যে কিছুদিন আগেও ফ্রক পরে দুটো বিনুনি ঝুলিয়ে স্কুলে যেতাম? মনে হলো বয়সটা যেন এক লাফে কয়েক বছর বেড়ে গেছে। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিল রিয়া। ওই সব ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি পারদর্শী। মনটা সকাল থেকেই একটু খারাপ। পঞ্চমীর সন্ধ্যায় অয়নকে ওইভাবে সিগারেট খেতে দেখে বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। অয়ন ছেলেটা খুব শান্ত, ভদ্র, ক্লাসের সবচেয়ে ভালো ছেলে হয়তো ও নয়, কিন্তু ওর চোখে আমি সবসময় অদ্ভুত একটা সারল্য দেখেছি, একটা সততা। সেই ছেলেটার হাতে সিগারেট। আমি কিছুতেই মানতে পারছিলাম না। রাগ হচ্ছিল, আবার কষ্টও হচ্ছিল। ও কি জানে ওর এই ছোট ছোট কাজগুলো আমার উপর কতটা প্রভাব ফেলে? হয়তো জানে না, আবার জানতেও পারে। আচ্ছা, ও কি আমাকে আর 5টা সাধারণ মেয়ের মতোই ভাবে, নাকি ওর চোখে আমি একটু হলেও বিশেষ? এই প্রশ্নগুলো আমাকে খুব ভাবায়। আমাদের পাড়ার ক্লাবের প্যান্ডেলে অঞ্জলি দিতে গেলাম। লোকে লোকারণ্য, ঢাকের গুরুগম্ভীর আওয়াজে কান পাতা দায়। ধূপধুনুর পবিত্র গন্ধে চারপাশ মম করছে। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন। সবাই হাত জোড়ো করে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখে মুখে একটা ভক্তি আর আরতি। আমিও চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম। কি চাইব মায়ের কাছে? পড়াশোনায় ভালো ফল, বাবা মায়ের স্বাস্থ্য, নাকি নাকি অন্য কিছু? নিজের অজান্তেই অয়নের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আমি তাড়াতাড়ি চোখ খুলে ফেললাম। দূর, আমি সব কি ভাবছি? অঞ্জলি প্রায় শেষ।
ফুল বেলপাতা দেওয়ার জন্য সবাই হুড়োহুড়ি করছে। এই ভিড়ের মধ্যে হঠাৎ আমার চোখ পড়ল অয়নের ওপর। ও একটা হালকা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, চুলগুলো একটু এলোমেলো। পাঞ্জাবিতে ওকে যা সুন্দর লাগছিল। ও ঠিক আমার দিকেই তাকিয়েছিল। ওর চোখে কোনো হাসি ছিল না, ছিল একরাশ প্রশ্ন আর গভীর অপরাধবোধ। আমাদের চোখাচোখি হলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু এই কয়েক সেকেন্ডে যেন আমরা হাজারটা কথা বলে ফেললাম। চারপাশের ভিড়, ঢাকের আওয়াজ, মন্ত্র সবকিছু যেন থেমে গিয়েছিল। শুধু ছিল দুটো চোখ যা একে অপরের সাথে কথা বলছিল। আমি ওর চোখের ভাষা পড়তে পারছিলাম। ও যেন বলতে চাইছিল ও দুঃখিত, ও আমাকে কষ্ট দিতে চায়নি। আর আমি হয়তো আমার চোখের মাধ্যমে ওকে জানাচ্ছিলাম আমি আর রাগ করে নেই, কিন্তু আমি কষ্ট পেয়েছি। অঞ্জলি শেষ হওয়ার পর প্রসাদের জন্য লাইন দিলাম। অয়ন আমার পেছনেই দাঁড়িয়েছিল। আমি ওর উপস্থিতিটা অনুভব করতে পারছিলাম, কিন্তু একটা কথা বলল না। আমিও কিছু বললাম না। মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে বড় ভাষা হয়ে ওঠে। এই নীরবতার একটা নিজস্ব ওজন আছে, গভীরতা আছে। বাড়িতে ফেরার পথে পটলদা, রাহুলদা সবাই মিলে খুব হাসাহাসি করছিল। পটলদা তো গান ধরেছিল, কিন্তু আমার কানে কিছুই ঢুকছিল না। আমার মন জুড়ে শুধু ওই কয়েক সেকেন্ডের দৃষ্টি বিনিময়। একটা মানুষ কিভাবে শুধু চোখের মাধ্যমে এত কথা বলে দিতে পারে? বিকেলে সবাই মিলে আবার ঠাকুর দেখতে বের হলাম। আজকেও অয়ন সেই হলুদ পাঞ্জাবিটাই পরেছে। ও খুব সাবধানে আমার থেকে একটা দূরত্ব বজায় রেখে হাঁটছিল। আমি বুঝতে পারছিলাম ও ভয় পাচ্ছে যদি আমি আবার রাগ করি। আর ওই ছেলে মানুষই ভয়টা দেখে আমার হাসি পাচ্ছিল। একটা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে সবাই যখন সেলফি তুলতে ব্যস্ত, আমি তখন ইচ্ছে করেই একটু পিছিয়ে গেলাম। একটা বইয়ের স্টলের সামনে দাঁড়িয়ে বই দেখার ভান করতে লাগলাম। আমি জানতাম ও আমার পিছু পিছু আসবে। ঠিক তাই হলো। অদিতি, খুব আস্তে করে ডাকলো। ওর গলার স্বরে একটা জড়তা ছিল। আমি ওর দিকে তাকালাম। সরি, আমি জানি আমার ওটা করা উচিত হয়নি। আমি আর কখনো। ঠিক আছে, কিন্তু আর কখনো করবে না তো? একদম না, প্রমিস। ওর মুখের উপর থেকে যেন 1000 কেজির একটা পাথর নেমে গেল। ও এমনভাবে হাসলো যেন লটারি জিতেছে। ওর এই হাসিটা আমার খুব প্রিয়, খুব সরল, খুব নিষ্পাপ। আমরা আবার দলের সাথে যোগ দিলাম। পটলদা আমার দিকে তাকিয়ে একটা বিগলিত হাসি দিয়ে বলল, কিরে, সব মিটমাট? চল তাহলে এই খুশিতে আজ সবাইকে আমি আইসক্রিম খাওয়াবো। রাতে বাড়ি ফিরেও এই মুহূর্তটার কথা ভাবছিলাম। অষ্টমীর এই দিনটা আমার জন্য সত্যিই বিশেষ হয়ে রইল। মায়ের কাছে আজ আমি যা চেয়েছিলাম হয়তো তা পেয়ে গেছি। একটা সম্পর্ক যেখানে কথা কম কিন্তু অনুভূতি অনেক বেশি, যেখানে একে অপরকে বোঝার জন্য শব্দের প্রয়োজন হয় না, চোখের ভাষাই যথেষ্ট। এই অনুভূতিটার নামই কি ভালোবাসা? আমি জানি না, তবে এই অনুভূতিটা হারাতে চাই না, কোনো দিনও না। এই অনুভূতিটা আমার কাছে একান্ত নিজের। পুজো মানেই যে শুধু প্যান্ডেলে ঘোরা, নতুন জামা কাপড় পরা আর খাওয়া দাওয়া, তা কিন্তু মোটেই নয়। আমাদের মতো মফস্বলের ছেলেদের কাছে পুজো মানে আরও একটা জিনিস, ফুটবল।
পুজোর ঠিক আগে বর্ষার শেষে মাঠটা যখন কাদায় থকথকে থাকে, তখন ফুটবল খেলার মজাটাই আলাদা। ওই কাদায় আছাড় খাওয়ার মধ্যে, সারা গায়ে কাদা মেখে বাড়ি ফেরার মধ্যে যে কি আনন্দ, সেটা শুধু আমরাই জানি। আমার নাম রাহুল। গ্রুপের মধ্যে আমি বোধহয় সবচেয়ে বাস্তববাদী। পটল যেরকম বাঁচে বর্তমানে আর সুবীর বাঁচে ভবিষ্যতে, আমি এই দুটোর মধ্যেই ভারসাম্য রাখার একটা চেষ্টা করি। অয়ন তো নিজের কল্পনার জগতেই থাকে, কিন্তু এই মাঠটাতে এলে আমরা সবাই এক হয়ে যাই। আমাদের মধ্যে কোনো চিন্তা থাকে না, ভবিষ্যৎ থাকে না, অতীত তো থাকেই না, শুধু থাকে একটা ফুটবল আর গোল করার একটা তাগিদ। এখানে আমরা সবাই সমান, আমরা সবাই বন্ধু। আজ নবমীর সকাল, সবাই মিলে মাঠে জড়ো হয়েছি। দুটো টিম ভাগ করা হয়েছে, আমি আর অয়ন একটা টিমে। উল্টো দিকে পটল আর সুবীর। পটল হলো গোলকিপার। ওর বিশাল শরীরটা গোল পোস্টের অর্ধেক ঢেকে রাখে, কিন্তু সমস্যা হলো ও বলের দিকে না তাকিয়ে বিপক্ষ খেলোয়াড়ের পায়ের দিকে তাকিয়ে থাকে। ভাবে ফাউল করে পেনাল্টিটা বাঁচাবে। ওর ফুটবল জ্ঞান ওই গোল সিনেমাটা পর্যন্ত সীমাবদ্ধ, তার বাইরে আর বেরোয় না। খেলা শুরু হলো। মাঠের যে অবস্থা, তাতে বল নিয়ে দৌড়ানোর চেয়ে কাদা ছেটানোর প্রতিযোগিতাই বেশি মনে হচ্ছে। জামাকাপড়, মুখ, চুল সব কিছু কাদায় মাখামাখি, যেন আমরা ফুটবল খেলতে আসিনি, হোলি খেলতে মাঠে এসেছি। কিন্তু তাতে কি, এই তো মজা। অয়ন ভালো খেলে, ওর ড্রিবলিংটা বেশ ভালো, কিন্তু আজ ও যেন একটু অন্যমনস্ক। বারবার বলের ওপর থেকে তার পা পিছলে যাচ্ছে। আমি জানি কারণটা কি। অদিতি কাল অষ্টমীর রাতের পর থেকে ছেলেটা হাওয়ায় ভাসছে, ওর মাটিতে পাই পড়ছে না, তাই কাদায় পিছলে যাচ্ছে। আমি ওর পাশে গিয়ে বললাম, কিরে মাঠে মনটা দে। হ্যাঁ, এখানে অদিতি গোল বাঁচাতে আসবে না, এখানে সুবীর আছে, ও কিন্তু পা ভেঙে রেখে দেবে। দূর তা নয়, আসলে কাদাটা বড্ড বেশি। উল্টো দিকে সুবীর খুব অ্যাগ্রেসিভ খেলছে। ও জেতার জন্য সব কিছু করতে পারে, খেলা হোক বা জীবন। ওর লক্ষ্য সব সময় পরিষ্কার। ও চায় এই নিশ্চিন্তপুর থেকে বেরিয়ে কলকাতায় পড়তে যেতে, বড় হতে, অনেকটা বড় হতে। আমাদের মতো ছোটোখাটো বিষয়ে ও মাথা খুব একটা ঘামায় না। ওর চোখে আমি সবসময় একটা ছটফটানি দেখি। এই ছোট শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা। আজকে খেলার মাঝখানে এমন একটা ঘটনা ঘটল, যা আমাদের বন্ধুত্বের সম্পর্কে প্রথম একটা ফাটল ধরিয়ে দিল। সুবীর বল নিয়ে এগোচ্ছিল। অয়নকে ট্যাকেল করতে গেল, নিরীহ ট্যাকেল, কিন্তু সুবীর এমনভাবে পড়ে গেল যেন ওর পাটাই ভেঙে গেছে। তারপরে উঠে দাঁড়িয়ে অয়নের কলার চেপে ধরে বলল, সালা, দেখে খেলতে পারিস না? ইচ্ছে করে মেরেছিস তাই না? তুই জানিস আমি ভালো খেলি, তাই আমাকে আটকাতে চাইছিস? আমি রীতিমতো দৌড়ে গিয়ে ওদেরকে ছাড়ালাম। আরে কি কি করছিস কি তোরা? বন্ধু বান্ধবদের মধ্যে এসব কি আবার? এটা একটা খেলার জন্য এত রাগারাগি? অয়ন তো রীতিমতো অবাক হয়ে গেছে, ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ও ভাবতেও পারেনি সুবীর ওর সাথে এরকম একটা ব্যবহার করতে পারে। ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে, আর আজ একটা সামান্য ফুটবল খেলাকে নিয়ে এই অবস্থা। পটল গোলপোস্ট থেকে দৌড়ে এসে বলল, এই সুবীর, হিরো সাচ্ছিস নাকি? হ্যাঁ, ফাউলটা তুই করেছিস, অস্কারের জন্য অভিনয় করিস না। চল খেলা শুরু কর। সুবীর রাগে গজগজ করতে করতে মাঠ ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে অয়নকে শাসিয়ে গেল ও। পরিবেশটা হঠাৎ করেই গম্ভীর হয়ে গেল। যে খেলাটা আমাদের বন্ধুত্বের প্রতীক ছিল, সেখানেই আজকে ফাটলের শুরু। আমি বুঝতে পারছিলাম আমরা বড় হচ্ছি। আমাদের মধ্যেকার সহজ সরল সম্পর্কগুলো আর আগের মতো নেই। প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা, ঈর্ষা
এসব বিষাক্ত জিনিসগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে ঢুকে পড়ছে। স্কুল জীবনের গণ্ডিটাও আমরা পেরিয়ে যাচ্ছি, আর বাইরের পৃথিবীটা, জটিল থেকে জটিলতর জিনিসগুলো আমাদের প্রভাবিত করছে। খেলাটা আর জমল না। একটু পরেই আমরা উঠে পড়লাম। সবাই চুপচাপ। পটল পরিস্থিতি হালকা করার জন্য বলল, চল, আজ আমার বাড়িতে খাওয়া দাওয়া। মা স্পেশাল পাঁঠার মাংস রান্না করেছে, খেলে সব রাগ কমে যাবে। কিন্তু কারোরই তেমন উৎসাহ নেই। বাড়ি ফেরার পথে আমি আর অয়ন একসাথে হাঁটছিলাম। সুবীরের কি হলো বলতো, এমন তো ছিল না। অয়ন বলল, ওর গলার স্বরে একটা গভীর হতাশা। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমরা সবাই বদলে যাচ্ছি রে অয়ন। স্কুল জীবন শেষ হলেই দেখবি এই নিশ্চিন্তপুরের বাঁধন ছিঁড়ে যাবে একেবারে। সবাই যে যার নিজের পথে চলতে শুরু করবে। বন্ধুত্বগুলোও হয়তো একদিন। কথাটা আমি শেষ করতে পারলাম না, কারণ আমি নিজেও জানি না যে শেষটায় কি হবে। আমরা কি সত্যিই আলাদা হয়ে যাব? আমাদের এই কাদা মাঠের স্মৃতি, এই একসাথে বেড়ে ওঠা, সব কিছু কি সময়ের সাথে এতটাই ফিকে হয়ে যাবে? নবমীর বিকেলটা কেমন যেন বিষণ্ণ লাগছিল। আকাশে মেঘ জমছে। কাল দশমী, মা দুর্গা চলে যাবে। আমাদের কৈশোরের এই সোনালী দিনগুলোও কি মায়ের সাথেই বিসর্জন হয়ে যাবে? জানি না। শুধু জানি এই মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, কারণ এই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। সময়কে ধরে রাখা যায় না, কিন্তু স্মৃতিকে তো যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে। আমি যা আশা করেছিলাম তাই হয়েছে। স্টার মার্কস পেয়েছি। এবার আমার স্বপ্ন সত্যি হবার পালা। কলকাতা, যে শহরটা ঘুমের মধ্যেও আমাকে হাতছানি দিয়ে ডাকে। আমার নাম সুবীর। আমি স্বপ্ন দেখতে ভীষণই ভালোবাসি, কিন্তু শুধু স্বপ্ন দেখে বসে থাকার পাত্র আমি মোটেই নই। আমি জানি স্বপ্নকে সত্যি করতে হলে পরিশ্রম করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, আর তার জন্যই এই নিশ্চিন্তপুরের গণ্ডি থেকে আমাকে বেরোতেই হবে। আমার বন্ধুদের মতো ছোট ছোট বিষয় নিয়ে পড়ে থাকলে আমার মোটেই চলবে না। অয়নের মতো প্রেম প্রীতি বা পটলের মতো খাওয়া দাওয়া, এগুলো আমার কাছে সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। ওদের জীবনের কোনো লক্ষ্যই নেই। ওরা এই ছোট শহরের ছোট ছোট আনন্দেই খুশি, কিন্তু আমি খুশি নই। আমার আকাঙ্ক্ষা আরো বড়। কলকাতার একটা নামকরা কলেজে ভর্তির ফর্ম তুলেছি। সবাই যখন শীতের সকালে লেপের তলায় আরাম করছে, আমি তখন ভোরবেলায় উঠে জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছি। নির্মল স্যারের কাছে আলাদা করে অঙ্ক করছি। আমার লক্ষ্য স্থির, ইঞ্জিনিয়ারিং, একটা সফল কেরিয়ার। তবে আমাদের বন্ধুদের গ্রুপটা এখনো আছে, তবে আগের মতো আর প্রাণ নেই। স্কুল শেষ, তাই রোজ আর দেখা হয় না। মাঝে মাঝে বিকেলে কলেজ রোডের মোড়ে আড্ডা হয়। কলেজ রোডটা আমাদের শহরের সবচেয়ে আধুনিক জায়গা। কয়েকটা নতুন ক্যাফে হয়েছে, যেখানে এখনকার ছেলেমেয়েরা ভিড় জমায়। আমাদের সময় এসব ছিল না। আমরা ওই চায়ের দোকানেই আড্ডা দিতাম। সেদিন বিকেলে সেখানেই সবার সাথে দেখা হলো। শীতের নরম রোদ গায়ে মেখে সবাই বসে আছি। পটল একটা মাটির ভাঁড়ে চা খাচ্ছে আর জ্ঞান দিচ্ছে। জানিস, এই চায়ের মধ্যে জীবনের ফিলোসফি আছে। ওপরটা গরম, কিন্তু ভেতরটা মিষ্টি, আমাদের জীবনের মতো। কেউই ওর কথায় পাত্তা দিল না। রাহুল এবার জিজ্ঞাসা করলো, কি রে সুবীর, খবর কি তোর? হ্যাঁ, কলকাতায় ভর্তি হবি তো নাকি? আমি একটা বেশ ভাব নিয়েই বললাম, হ্যাঁ, দুটো কলেজের ফর্ম তুলেছি, যাদবপুর আর প্রেসিডেন্সি। দেখা যাক কোনটা হয়। তাহলে তুই আমাদের ছেড়ে চলেই যাবি? ওর গলার স্বরে একটা বিষণ্ণতা ছিল। আমি মনে মনে হাসলাম। এরা এখনো এই ছোট জায়গার মায়াই আটকে আছে। এরা বোঝে না জীবনে উন্নতি করতে হলে মায়া কাটাতে হয়।
যেতে তো হবেই। এখানে পড়ে থেকেই বা কি হবে? ভবিষ্যৎ বলে তো কিছু একটা আছে নাকি? আমি বললাম। আমার কথাটা হয়তো একটু রূঢ়ই শোনালো। আমি দেখলাম অদিতি আমার দিকে একবার অদ্ভুতভাবে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে নিল। এই অদিতি মেয়েটাকে আমি ঠিক বুঝতে পারি না। অয়ন ওর জন্য পাগল, কিন্তু অদিতির চোখে আমি অয়নের জন্য ভালোবাসা ছাড়াও আরও কিছু দেখি। একটা গভীরতা, একটা উচ্চাকাঙ্ক্ষা। আমার মনে হয় ও অয়নের চেয়ে অনেক বেশি পরিণত। ও একদিন এই নিশ্চিন্তপুরের গণ্ডি পেরিয়ে যাবে, তখন অয়নের কি হবে? কথাবার্তা চলছিল, পুরনো দিনের স্মৃতি, স্কুল জীবনের মজার ঘটনা, এইসব নিয়েই আলোচনা। আমি চুপচাপ শুনছিলাম। আমার কাছে এগুলো এখন অতীত, আমার চোখ ভবিষ্যতের দিকে। হঠাৎই পটল বলল, চল সবাই মিলে একটা পিকনিক করা যাক জানুয়ারির শেষে, কি বলিস? সেই ছোটবেলার মতো। সবাই প্রায় লাফিয়ে উঠল। জায়গাও ঠিক হলো, আমাদের শহর থেকে একটু দূরে একটা নদীর ধার, নাম ময়ূরাক্ষীর চর। চাঁদা তোলা হলো। অনেক দিন পর সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার একটা প্ল্যান হওয়ায় পরিবেশটা আবার আগের মতোই হয়ে গেল। সবাই হাসছে, মজা করছে, কিন্তু আমি জানি এটা সাময়িক। এই পিকনিকটাই হয়তো আমাদের একসাথে শেষবারের মতো ঘুরতে যাওয়া। এরপর সবাই আলাদা হয়ে যাবে। রাহুল হয়তো এখানেই বিকমে ভর্তি হবে, পটল তার বাবার ব্যবসা সামলাবে, অয়ন আর অদিতির কি হবে তা আমিও জানি না। হয়তো তাদের প্রেমটা আরও গভীর হবে, অথবা তারাও হারিয়ে যাবে সময়ের স্রোতে। আমি ওদের দিকেই তাকালাম। আমার কি ওদের মতো হতে ইচ্ছে করে? এমন নিশ্চিন্ত, ভাবনাহীন? না, আমার ওদের জন্য একটু মায়া হলো। ওরা এখনো জানে না যে জীবনটা কতটা কঠিন। বন্ধুত্ব, প্রেম, এইসবের চেয়েও বড় হলো কেরিয়ার, প্রতিষ্ঠা, টাকা, সম্মান। আমি জানি আমি বদলে গেছি। নবমীর সকালে মাঠের ওই ঘটনাটার জন্য আমার অনুতাপ হয় না, কারণ আমি বিশ্বাস করি যে জীবনে এগোতে হলে মাঝে মাঝে একটু স্বার্থপর হতে হয়, একটু অ্যাগ্রেসিভ হতে হয়। আমার বন্ধুরা হয়তো আমাকে ভুল বুঝবে, আমাকে অহংকারী ভাববে। তা ভাবুক, একদিন যখন আমি সফল হব তখন ওরাই বুঝবে আমি ঠিক ছিলাম। তখন হয়তো ওরাই আমার কাছে চাকরির জন্য আসবে। কলেজ রোডের আড্ডা ভেঙে গেল। আমি একা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। শীতের সন্ধ্যার ঠান্ডা হাওয়াটা আমার গায়ে লাগছে, কিন্তু আমার ভেতরে একটা আগুন জ্বলছে, প্রতিষ্ঠা পাওয়ার আগুন। কলকাতা আমাকে ডাকছে, আর আমি সেই ডাকে সাড়া না দিয়ে আর থাকতে পারবো না। নিশ্চিন্তপুরের এই মায়া, এই বন্ধুত্ব, এই পিছু টান, সবকিছু আমি কাটিয়ে উঠবই। আমার পথটা ভিন্ন, আমি একা, কিন্তু আমি আমার লক্ষ্যে অবিচল। কলেজে ভর্তি হওয়ার পর প্রথম পুজো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। সুবি সত্যি সত্যি কলকাতা চলে গেছে, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওর সঙ্গে এখন আর তেমন যোগাযোগ নেই। ফেসবুকে ওর প্রোফাইলে কলকাতার ঝাঁ চকচকে জীবনের ছবি দেখি, নতুন বন্ধু, নতুন পরিবেশ। ও যেন আমাদের পুরোপুরি ভুলেই গেছে। আমরা বাকিরা নিশ্চিন্তপুরেই রয়ে গেছি। আমি আর রাহুল একই কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছি। অদিতি পড়েছে ইংরেজি অনার্স নিয়ে আমাদের পাশের কলেজে। পটল তার বাবার দোকানে বসতে শুরু করেছে। আমাদের দেখা সাক্ষাৎ কমে গেছে। কলেজ, টিউশন, পড়াশোনার চাপে আমরা সবাই ব্যস্ত, কিন্তু বন্ধুত্বটা মরেনি। তাই পুজোর প্ল্যান করার জন্য যখন আবার সবাই একসঙ্গে হলাম, মনে হলো যেন কিছুই বদলায়নি। সেই একই হাসি, একই ঠাট্টা। এইবার কিন্তু কলকাতায় যেতেই হবে। পটল প্রথম প্রস্তাবটা দিল। সুবি শালা ফোন করে খুব ফোটানি মারছিল, কলকাতার পুজো নাকি তুলনাই হয় না, একবার গিয়ে দেখে আসতে হবে কি এমন হনু আছে ওখানে। আমাদের নিশ্চিন্তপুরের পুজোর কাছে কিছুই না, সবাই রাজি। সপ্তমীর দিন সকালের ট্রেনে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার, অদিতির, রাহুলের, রিয়ার আর পটলের এই 5 জনের দল। জীবনে প্রথমবার বন্ধুদের সঙ্গে একা একা কলকাতা যাচ্ছি। উত্তেজনা আর ভয় মেশানো একটা অদ্ভুত অনুভূতি। বাবা মাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
শিয়ালদা স্টেশনে নেমে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। এত মানুষ, এত ভিড়, এত আওয়াজ। নিশ্চিন্তপুরের শান্ত জীবনে অভ্যস্ত আমরা যেন এক অন্য গ্রহে এসে পড়েছি। মনে হচ্ছিল গোটা পশ্চিমবঙ্গের লোক আজ এই স্টেশনে এসে জমা হয়েছে। সুবীর বলেছিল স্টেশনে এসে আমাদের জন্য অপেক্ষা করবে, কিন্তু ওর টিকিটিও দেখা গেল না। ফোন করতেও বলল, এই সরি রে, একটা অ্যাসাইনমেন্টে ফেসে গেছি। তোর এক কাজ কর না, মেট্রো ধরে সোজা চলে আয় টালিগঞ্জে। আমি তোদের সাথে না হয় পরে দেখা করছি। ওর ব্যবহারে আমরা সবাই একটু আহত হলাম। ও কি পারতো না আমাদের জন্য 1 ঘন্টা সময় বের করতে? পটল তোর আগে গজগজ করতে লাগলো। সারা ভাব বেড়েছে, বড় শহরে হাওয়া লেগেছে তো গায়ে। কিন্তু নতুন শহরের উত্তেজনা সেই কষ্টকে ছাপিয়ে গেল। মেট্রো চড়ার অভিজ্ঞতাও আমাদের কাছে নতুন। পাতাল রেলের সেই ছুটে চলা, স্বয়ংক্রিয় দরজা আর মানুষের ভিড়, সব মিলিয়ে এক রোমাঞ্চকর ব্যাপার। আমরা প্রথমে উত্তরের একটা বিখ্যাত প্যান্ডেলে গেলাম, শ্রীভূমি, থিম বুর্জ খলিফা। প্যান্ডেলটা দেখে আমাদের মুখ হা হয়ে গেল। এত উঁচু, এত আলো, ভেতরে ঢোকার জন্য বিশাল লাইন। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢুকতে পারলাম। নিশ্চিন্তপুরের পুজোর সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এখানকার জাঁকজমক, আলোর রোশনাই, মানুষের ঢল, সব কিছুই বিশাল। কিন্তু কেন জানি না আমার ঠিক ভালো লাগছিল না। এই ভিড়ের মধ্যে আমি আমার নিশ্চিন্তপুরের পুজোর আন্তরিকতাটা খুঁজে পাচ্ছিলাম না, যেখানে সবাই সবাইকে চেনে, একে অপরের সঙ্গে কথা বলে, প্যান্ডেলের একপাশে বসে আড্ডা দেয়। আর এখানে সবাই অচেনা, সবাই নিজের মতো করে ব্যস্ত ছবি তুলতে। এখানে উৎসব আছে কিন্তু প্রাণ নেই। পটল অবশ্য খুব মজায় আছে। ও লাইন দিয়ে রোল কিনছে, আইসক্রিম কিনছে, আর অনবরত সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে, ক্যাপশন দিচ্ছে ফিলিং অসম ইন কলকাতা। একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল যাওয়ার পথে ভিড়ের মধ্যে হঠাৎ অদিতি আর আমি বাকিদের থেকে আলাদা হয়ে গেলাম। একটা বিশাল জনস্রোত আমাদের ঠেলে অন্যদিকে নিয়ে গেল। যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। ফোন করেও কাউকে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা। অচেনা শহর, হাজার হাজার অচেনা মুখ। আমার একটু ভয়ই করতে লাগলো। কিন্তু অদিতিকে দেখে মনে হলো ও বেশ শান্ত। ও আমার হাতটা শক্ত করে ধরলো। এই প্রথম ও নিজে থেকে আমার হাত ধরলো। আমার মনে হলো এই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়াটা সত্যি ভালোই হয়েছে। ওর নরম হাতের স্পর্শ আমার শিরায়, উপশিরায় অদ্ভুত ভালো লাগার স্রোত বইতে লাগলো। আমরা একটা ফাঁকা গলিতে এসে দাঁড়ালাম। রাস্তার ধারে একটা চায়ের দোকানে বেঞ্চে বসলাম। 2 ভারে চায়ের অর্ডার দিলাম। কি বিশাল শহর, তাই না? মাঝে মাঝে মনে হয় এখানে মানুষ বড্ড একা। আমি ওর দিকে তাকালাম। আমরা তো একা নই। অদিতি আমার চোখের দিকে তাকিয়ে হাসলো। না, নই। আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম, কলেজ জীবন, পড়াশোনা, ভবিষ্যৎ, অনেক কিছু নিয়ে। আমি প্রথমবার ওর সামনে আমার স্বপ্নের কথা বললাম। আমি লেখক হতে চাই। আমি ওকে আমার লেখা 2 কবিতাও শোনালাম। ও খুব মন দিয়ে শুনছিল। ওর চোখে আমি বিস্ময় আর প্রশংসা দেখতে পাচ্ছিলাম। আমি তো জানতামই নয়ন, তুমি এত ভালো লেখো। ও বলল। ওর প্রশংসা শুনে আমার খুব ভালো লাগলো। মনে হলো আমার লেখা সার্থক। প্রায় 1 ঘন্টা পর রাহুলের ফোন এলো। ওরা আমাদের জন্য একটা জায়গায় অপেক্ষা করছে। আমরা উঠে দাঁড়ালাম। যাওয়ার আগে অদিতি বলল, অয়ন, তোমার স্বপ্নটা সত্যিই খুব সুন্দর। কখনো হাল ছেড়ো না, যাই হয়ে যাক, লেখাটা ছেড়ো না। ওর এই কথাটা আমার বুকের ভেতরটায় গেঁথে গেল। এই অচেনা শহর, এই কোলাহলের মাঝে আমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা খুঁজে পেলাম। রাতে যখন নিশ্চিন্তপুরে ট্রেনে ফিরছি সবাই খুব ক্লান্ত, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। জানালার বাইরে অন্ধকার ছুটে যাচ্ছে। আমার মনে হচ্ছিল কলকাতা শহরটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। জাঁকজমকের পেছনেও যে একটা একাকিত্ব থাকতে পারে, আর হাজার ভিড়ের মাঝেও যে নিজের মানুষকে খুঁজে নেওয়া যায়, এই শিক্ষাটা আজ আমি পেলাম। আর পেলাম একটা বিশ্বাস, বিশ্বাস যে আমার আর অদিতির পথটা হয়তো কখনো আলাদা হবে না। আমার হাতটা তখন ওর হাতের উত্তাপ অনুভব করছিল।
কলেজের দ্বিতীয় বর্ষ। সময়টা কি তাড়াতাড়ি কেটে যায়, মনে হচ্ছে এই তো সেদিন আমরা স্কুলে পড়তাম, আর আজ কলেজের গণ্ডি পেরিয়ে আমরা বড় হয়ে যাচ্ছি। আমাদের গ্রুপটাও সময়ের সাথে সাথে কেমন যেন বদলে গেছে। আমি অদিতির সবচেয়ে কাছের বন্ধু, তাই আমি ওর ভেতরের পরিবর্তনগুলো, ওর মনের দ্বিধাগুলো সবচেয়ে ভালো বুঝতে পারি। অয়ন আর অদিতির সম্পর্কটা বাইরে থেকে দেখতে খুব মিষ্টি। ওরা একে অপরকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে, একটা সূক্ষ্ম ফাটল, যা হয়তো ওরা নিজেরাও এখনো পুরোপুরি দেখতে পাচ্ছে না। অয়ন এখনো সেই পুরনো দিনের নিশ্চিন্তপুরে আটকে আছে। ও কবিতা লেখে, সাহিত্য নিয়ে স্বপ্ন দেখে, ওর জগৎটা এখনো খুব সরল। আর অদিতি, ও উড়তে চায়। ইংরেজি সাহিত্য ওকে একটা নতুন জগৎ দিয়েছে। শেক্সপিয়ার, কিটস, ভার্জিনিয়া উলফ, এরা ওকে নতুন করে ভাবতে শিখিয়েছে। ও উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়। ওর স্বপ্নগুলো এখন আর নিশ্চিন্তপুরের আকাশে সীমাবদ্ধ নেই। এই নিয়ে শুরু হয়েছে সূক্ষ্ম সংঘাত। অয়ন অদিতির স্বপ্নকে সম্মান করে, কিন্তু ভয় পায়। ভয় পায় যদি অদিতি ওকে ছেড়ে অনেক দূরে চলে যায়। এই ভয়টা ওর কথার মধ্যে, ওর চোখের মধ্যে আমি স্পষ্ট দেখতে পাই। আর অদিতি অয়নের এই ভয়টাকে নিরাপত্তাহীনতা বলে মনে করে। ওর মনে হয় অয়ন ওর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেদিন আমাদের কলেজের ফেস্ট ছিল, অয়ন এসেছিল। অদিতি একটা ডিবেট কম্পিটিশনে অংশ নিয়েছিল। টপিক ছিল, ইজ ইট বেটার টু পারসিউ প্যাশন অর স্টেবিলিটি ইন কেরিয়ার। অদিতি প্যাশনের পক্ষে বলেছিল। ওর যুক্তি, ওর আত্মবিশ্বাস, ওর ইংরেজি বলার ভঙ্গি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ও সেদিন ডিবেটে ফার্স্ট হয়েছিল। কিন্তু আমি দেখেছিলাম দর্শক আসনে বসে থাকা অয়নের মুখটা ছোট হয়ে গিয়েছিল। ও জানে ওর প্যাশন হলো লেখালেখি, যার মধ্যে কোনো স্থিতিশীলতা নেই, কোনো আর্থিক নিরাপত্তা নেই। অদিতির কথাগুলো ওর বুকে গিয়ে বিঁধেছিল। ও হয়তো ভেবেছিল অদিতি ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। ফেস্টের পর আমরা কফি শপে বসেছিলাম। পরিবেশটা খুব গম্ভীর। অয়ন আস্তে আস্তে করে বলল, তুমি কি সত্যিই বাইরে চলে যেতে চাও, দিল্লি বা মুম্বাই? অদিতি কফির কাপ থেকে মুখ না তুলেই বলল, হ্যাঁ, সুযোগ পেলে অবশ্যই যাব। মাস্টার্সটা ওখান থেকেই করতে চাই। আর আমাদের সম্পর্ক? অয়নের গলাটা কেঁপে গেল। অদিতি এবার ওর দিকে তাকালো। ওর চোখে আমি একটা বিরক্তি দেখতে পেলাম। অয়ন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার জন্য আমি আমার স্বপ্নকে বিসর্জন দিতে পারবো না। তোমার তো উচিত আমাকে সাপোর্ট করা, তাই না? আমার স্বপ্নকে নিজের স্বপ্ন বলে মনে করা। আমি তো সাপোর্টই করি, কিন্তু আমার ভয় করে অদিতি। দূরত্ব সম্পর্ককে নষ্ট করে দেয়। যে সম্পর্ক দূরত্বের ভয়ে নষ্ট হয়ে যায়, সেটা আদৌ ভালোবাসা ছিল কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। অদিতির গলাটা খুব ঠান্ডা শোনালো। আমি আর বসে থাকতে পারলাম না। এই, তোরা প্লিজ ঝগড়া করিস না তো। তোরা দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক, একটু শান্ত মাথায় ভাব। কিন্তু ওরা দুজনেই চুপ করে গেল। এই ঘটনাটার পর থেকে ওদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। দেখা হয়, কথাও হয়, কিন্তু সেই পুরনো আন্তরিকতাটা আর নেই। যেন দুটো রেল লাইন পাশাপাশি চলছে, কিন্তু কখনো মিলবে না। অন্যদিকে সুবীরের সাথে আমাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ও এখন জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। পুজোতেও আর বাড়ি আসে না। ওর জগৎটাই আলাদা হয়ে গিয়েছে। রাহুল সিএ পড়ছে। ওর জীবন এখন শুধু বই আর পরীক্ষার মধ্যেই আটকে।
ওর সাথে দেখা হলে ও পড়াশোনা ছাড়া আর কোনো কথাই বলে না। আর পটল, ও আগের মতোই আছে। ওর দোকান, ওর খাওয়া দাওয়া আর ওর মজা, এই নিয়ে ও খুশি। ও মাঝে মাঝে ফোন করে সবাইকে একসাথে হওয়ার জন্য বলে, কিন্তু কারোরই আর সময় হয় না। আমাদের সেই কাদা মাঠের বন্ধুত্ব, সেই পুজোর আড্ডা, সেই পিকনিক, সব কিছু কেমন যেন ধূসর হয়ে আসছে। আমরা সবাই বড় হয়ে যাচ্ছি, আর বড় হওয়া মানে কি প্রিয় জিনিসগুলোকে, প্রিয় মানুষগুলোকে পেছনে ফেলে একলা এগিয়ে যাওয়া। আমার খুব কষ্ট হয়। এই ভাঙনটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় যদি আমরা সবাই সেই নিশ্চিন্তপুরের স্কুল জীবনেই আটকে থাকতাম, তাহলে হয়তো ভালো হতো। সেখানে স্বপ্ন ছিল, কিন্তু কোনো প্রতিযোগিতা ছিল না। ভালোবাসা ছিল, কিন্তু কোনো শর্ত ছিল না। শরতের সেই দিনগুলো হারিয়ে গেছে। এখন আমাদের জীবনে হয়তো নতুন বসন্ত আসবে, কিন্তু সেই শরতের বিষণ্ণ সুন্দর বিকেলগুলো আর কখনো ফিরে আসবে না। ভাঙনের এই সুরটা বড় করুণ, বড় যন্ত্রণার। জানলার বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কলকাতার আকাশ আজ মুখ ভার করে আছে, ঠিক আমার মনের মতো। আমার হাতে দামি কফির মগ। আমি একটা বহুজাতিক সংস্থায় উচ্চ পদে চাকরি করি। নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি, যা যা চেয়েছিলাম সবই পেয়েছি। আমি সফল, আমি স্বাধীন, কিন্তু আমি কি সুখী? এই প্রশ্নটা আজকাল প্রায়ই নিজেকে করি, কিন্তু কোনো উত্তর পাই না। আজ রবিবার। ঘর গোছাতে গিয়ে পুরনো ট্রাঙ্কটা খুলতেই একটা ধুলো মাখা খাতা বেরিয়ে এলো। আমার কলেজের প্রথম বর্ষের ডায়েরি। পাতা উল্টাতেই একটা শুকনো গোলাপ ফুল বেরিয়ে এলো। অয়নের দেওয়া প্রথম গোলাপ, বইমেলায়। গোলাপটা তার রং হারিয়েছে, পাপড়িগুলো ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু তার স্মৃতিটা এখনো টাটকা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কতদিন হয়ে গেছে? 10 বছর, একটা গোটা দশক। অয়নের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ব্রেকআপটা খুব বাজেভাবে হচ্ছিল। আমি মাস্টার্সের জন্য দিল্লি চলে গিয়েছিলাম, তারপরেই চাকরি। অয়ন বারবার আটকানোর চেষ্টা করেছিল। শেষবার যখন দেখা হয়েছিল এয়ারপোর্টে, ওর চোখে আমি জল দেখেছিলাম। ও বলেছিল, যেও না দিদি, আমরা একসঙ্গে এখানেই তো স্বপ্ন দেখতে পারি। আমি ওর কথা শুনিনি। আমার মনে হয়েছিল ও আমার সাফল্যে ঈর্ষান্বিত। ও চায় না আমি ওর চেয়ে এগিয়ে যাই। আজ এত বছর পর বুঝতে পারছি ও ঈর্ষান্বিত ছিল না। ও শুধু ভয় পেয়েছিল আমাকে হারানোর। ও নিরাপত্তাহীনতায় ভুগছিল। আমি ওর হাতটা শক্ত করে ধরতে পারতাম, ওকে বোঝাতে পারতাম যে দূরত্ব মানেই বিচ্ছেদ নয়। বিশ্বাসটা থাকলেই সবকিছুই সম্ভব, কিন্তু আমি তা করিনি। আমার কেরিয়ার, আমার স্বপ্ন, আমার ইগো, এসবের কাছে আমি আমাদের ভালোবাসাকে হেরে যেতে দিয়েছি। ডায়েরির পাতা উল্টাচ্ছি আর পুরনো স্মৃতিগুলো সব জীবন্ত হয়ে উঠছে। নিশ্চিন্তপুরের সেই পুজোর দিনগুলো, অষ্টমীর অঞ্জলি, কলকাতার রাস্তায় হারিয়ে যাওয়া, ওর লেখা কবিতা, সব কিছু। ও আমার জন্য কত কবিতা লিখেছিল। খাতার ভাঁজে ভাঁজে সেগুলো এখনো রাখা আছে।
একটা পাতায় এসে আমার চোখ আটকে গেল। সেখানে আমি অয়নের জন্য একটা কবিতা লিখেছিলাম। যদি কখনো হারিয়ে যাই অচেনা পথের মাকে, খুঁজে নিও আমায় তোমার স্মৃতির আলমারি থেকে। যদি মেঘ করে আসে এই মন খারাপের আকাশে, জেনে রেখো এক পশলা বৃষ্টি হয়ে আমি ফিরবো তোমার কাছে। কবিতাটা পড়ে আমার চোখে জল এসে গেল। আমি ফিরতে পারিনি। আমি আমার ইগোর কাছে হেরে গিয়েছি। আমি বৃষ্টি হয়ে ছড়তে চেয়েছিলাম, কিন্তু নিজেই মরুভূমি হয়ে গেছি। আমাদের বন্ধুদের গ্রুপটাও ভেঙে গেছে। রিয়ার বিয়ে হয়ে গেছে, ও এখন ব্যাঙ্গালোরে থাকে। ওর একটা ছোট্ট মেয়ে আছে। রাহুলের সাথে মাঝে মাঝে ফেসবুকে কথা হয়। ও এখন একটা ব্যাংকের ম্যানেজার, নিশ্চিন্তপুরেই থাকে। বিয়ে করেছে, ওরও একটা ছেলে আছে। সুবীর আমেরিকা চলে গেছে। ও এখনো সিলিকন ভ্যালির বড় ইঞ্জিনিয়ার। আর পটলদা, ও এখনো নিশ্চিন্তপুরেই আছে। পটল ভাজা নামে একটা রেস্টুরেন্ট খুলেছে। ফেসবুকে ওর দোকানের খাবারের ছবি দেখি আর হাসি। মানুষটা একটুও বদলায়নি। আর অয়ন, ও এখন একজন প্রতিষ্ঠিত লেখক। ওর লেখা বই বেস্ট সেলার হয়। ওর ইন্টারভিউ টিভিতে দেখি, ম্যাগাজিনে পড়ি। ওকে এখন অনেক পরিণত লাগে, কিন্তু ওর চোখের সেই সারল্যটা এখনো আছে। ওর লেখায় আমি এখনো আমাদের হারানো দিনের ছোঁয়া খুঁজে পাই। ও কি আমাকে মনে রেখেছে, নাকি ওর জীবনে নতুন কেউ এসেছে? আমার একটা দীর্ঘশ্বাস পড়ল। আমি সবকিছু পেয়েও যেন কিছু একটা হারিয়ে ফেলেছি। আমার এই ঝাঁ চকচকে ফ্ল্যাটের দেওয়ালগুলো বড় একা লাগে। এখানে নিশ্চিন্তপুরের সেই মাটির গন্ধটা নেই, ঢাকের আওয়াজ নেই, বন্ধুদের সেই প্রাণখোলা হাসিটা নেই। ডায়েরিটা বন্ধ করে আমি বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টির ছাঁট আমার মুখে এসে লাগছে। মনে হচ্ছে যেন আমার ভেতরের সব কষ্টগুলো ধুয়ে যাচ্ছে। আচ্ছা, একবার নিশ্চিন্তপুরে ফিরে গেলে কেমন হয় এই পুজোয়? ভয় করছে। যদি গিয়ে দেখি কিছুই আর আগের মতো নেই, যদি অয়নের সাথে দেখা হয়ে যায়, আমি কি ওর মুখোমুখি হতে পারবো? যে চোখ দিয়ে একদিন ওকে দূরে চলে যাওয়ার কথা বলেছিলাম, সেই চোখ দিয়ে কি আবার ওর দিকে তাকাতে পারবো? জানি না, কিন্তু মন বলছে আমার ফেরা উচিত। নিজের শিকড়ের কাছে ফেরা উচিত, যেখান থেকে আমার সব গল্পের শুরু হয়েছিল। সেখানে গিয়েই হয়তো আমি আমার হারিয়ে যাওয়া সুখটাকে, আমার হারিয়ে যাওয়া নিজেকে আবার খুঁজে পাবো। শরতের আকাশ হয়তো আবার ডাকছে সেই পুরনো দিনের মতো। আবার হয়তো সেই ডাকে সাড়া দেওয়ার সময় এসেছে। দশ বছর, সময়টা কিভাবে কেটে যায়, তাই না? মনে হচ্ছে এই তো সেদিনের কথা। আমরা মাঠে ফুটবল খেলতাম, আর আজ আমি পটল ভাজা রেস্টুরেন্টের মালিক। আমার রেস্টুরেন্ট নিশ্চিন্তপুরে বেশ জনপ্রিয়। চিকেন ভর্তা আর মাটন কষাটা তো দারুণ চলে। কিন্তু সত্যি বলতে আমার মনটা এখনো সেই পুরনো দিনগুলোতেই পড়ে আছে, যখন আমার কোনো রেস্টুরেন্ট ছিল না, কিন্তু বন্ধুদের সাথে রাস্তার ধারে চাউমিন খাওয়ার আনন্দ ছিল। আমার সাথে সবারই কম বেশি যোগাযোগ আছে। রাহুল তো এখানেই আছে, রোজ সন্ধ্যায় আমার দোকানে চা খেতে আসে। ওর সাথে বসে পুরনো দিনের গল্প করি। রিয়ার সাথেও ভিডিও কলে কথা হয়। ওর মেয়েটা খুব মিষ্টি হয়েছে। সুবীর শালা আমেরিকা থেকে বছরে একবার মেসেজ করে, হ্যাপি দিওয়ালি। আর অদিতি আর অয়ন, ওদের গল্পটা অন্যরকম। দুজনই সফল, কিন্তু দুজনই একা।
অয়ন এখন বড় লেখক, কিন্তু আমি জানি ওর লেখার প্রত্যেকটা লাইনে অদিতির জন্য একটা হাহাকার থাকে। ওর উপন্যাসের নায়িকাদের চোখগুলো প্রায়ই অদিতির মতো হয়। আর অদিতি, ও কলকাতায় একা থাকে। ওর ফেসবুক পোস্টে শুধু অফিসের পার্টির ছবি আর কফি শপের একাকী কাপের ছবি। দেখে মনে হয় ওর জীবনে সব আছে, শুধু আনন্দটাই নেই। আমার খুব কষ্ট হয় ওদের জন্য। আমি ওদের বন্ধু, ওদেরকে এভাবে আলাদা থাকতে দেখতে আমার ভালো লাগে না। তাই এই পুজোয় আমি আবার একটা প্ল্যান করেছি। আগেরবার ফ্লপ হয়েছিল, এবার হিট করাতেই হবে। আমাদের নিশ্চিন্তপুরের নবযুবক সংঘ ক্লাবের পুজোটা এবার আর্থিক সংকটের জন্য বন্ধ হওয়ার মুখে। ক্লাবের যিনি পুরনো সেক্রেটারি ছিলেন তিনি মারা গেছেন। নতুন ছেলেরা সবটা সামলাতে পারছে না। আমি এই সুযোগটাই কাজে লাগালাম। সবাইকে ফোন করলাম। প্রথমে রাহুলকে বললাম, ও তো এক কথায় রাজি। রিয়াকে ফোন করলাম। তারপর ও প্রথমে একটু ইতস্তত করছিল, তারপর ও রাজি হয়ে গেল। আমার পক্ষে আসা সম্ভব নয় রে পটল, অনেক কাজ আছে। তবে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সুবীরকে ফোন করতেও বলল। আমি ওর টাকাটা নিতে অস্বীকার করলাম। এই টাকা নয়, তোকে চাই শালা। তুই না থাকলে টিম জমবে না। একবার আয়, ছোটবেলার মাঠটা তোকে ডাকছে। শুনে ও চুপ করে রইল। আমি জানি ও আসবে। এরপর ফোন করলাম অদিতিকে। কেমন আছো পটলদা? ওর গলাটা আগের মতোই মিষ্টি, কিন্তু কেমন যেন একটু ক্লান্ত শোনালো। আমি তো বিন্দাস আছি, তুই কেমন আছিস বল? চলে যাচ্ছে। শোন, একটা দরকারে ফোন করলাম। আমাদের ক্লাবের পুজোটা এবার হচ্ছে না। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি। অদিতি আমার কথা শেষ করতে না দিয়েই বলল, আমি যাব পটলদা। কবে যেতে হবে বলো? ওর গলায় একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। আমি বুঝলাম ও নিজেও ফেরার একটা কারণ খুঁজছিল। বাকি রইল অয়ন। ও এখন সেলিব্রিটি। ফোনটা ওর অ্যাসিস্ট্যান্ট ধরল। আমি আমার পরিচয় দিয়ে বললাম, অয়নকে বলবেন পটল ফোন করেছিল, নিশ্চিন্তপুরের পুজোটা ওকে ডাকছে। পরের দিন সকালে অয়ন নিজে আমাকে ফোন করলো। ওর গলাটা একটু ভারী। কবে যেতে হবে বল? মহালয়ার দিন সবাই আসছি, তুইও চলে আয়। আচ্ছা। ফোনটা রেখে আমি আকাশের দিকে তাকালাম। 10 বছর পর আবার সবাই একসাথে হবে, আমাদের সেই নিশ্চিন্তপুরে পুজোর সময়। আমি জানি না কি হবে। ভাঙা সম্পর্ক কি আবার জোড়া লাগবে? হারিয়ে যাওয়া বন্ধুত্ব কি ফিরে আসবে? আমি শুধু জানি চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। জীবনটা তো একটা বড় রিস্ক, তাই না? পটল ভাজার মেনুতে যেমন চিলি চিকেন আছে, তেমনই শুক্তোও আছে। সবকিছুর স্বাদই নিতে হয়। এই পুনর্মিলনের স্বাদটা তেতো হবে না মিষ্টি, সেটা সময়ই বলবে। আমি শুধু একজন ভালো রাঁধুনির মতো সবকিছু প্রস্তুত করে রাখতে পারি, বাকিটা ওদের ওপর। হলুদ রঙের দেওয়ালটা, আর তাতে কত বছরের শ্যাওলা, কত মরশুমের ধুলো। কিন্তু এই সকালের রোদটা যেন ঠিক 10 বছর আগে সেই পুজোর সকালের মতোই দেওয়ালটার উপর এসে পড়েছে। নিশ্চিন্তপুর সময়ে এখানে একটা থমকে থাকা নদীর মতো। তার জল বয়ে যায়, কিন্তু ঘাটটা একই থাকে। প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চগুলো ক্ষয়ে গেছে, কিন্তু একই রকমভাবে উদাসীনভাবে যাত্রীদের বসার অপেক্ষা করে। বাতাসে ভেসে আসা রেল লাইনের লোহার ভ্যাপসা গন্ধটা আজও চায়ের পাশের দোকান থেকে আসা গরম জিলিপি আর সিঙ্গাড়ার সুবাসের সাথে মিশে একটা অদ্ভুত নেশা ধরানো স্মৃতি তৈরি করে। সময় এখানে থমকে আছে, কিন্তু যারা ফিরছে তাদের জন্য নয়। তাদের জীবনে বয়ে গেছে একটা গোটা দশক।
একটা তোলপাড় করা সমুদ্র, যার এক পাশে ছিল স্বপ্ন আর অন্য পাশে বিচ্ছেদ। সকাল 10টার ট্রেনটা যখন ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামলো, তখন একটা কামরা থেকে প্রথমে একটা দামি চামড়ার ব্যাগ নামলো, আর তারপর নামলো সে, অদিতি। 10 বছর আগে সেই খামখেয়ালি চঞ্চল কলেজ ছাত্রী সে নয়। তার হাঁটা চলায় এখন একটা পেশাগত পরিমিতিবোধ, একটা অর্জিত কাঠিন্য। সে এখন কলকাতার একজন নাম করা আর্কিটেক্ট, কিন্তু সেই সানগ্লাসের আড়ালে চোখ দুটো যে অস্থির হয়ে উঠেছে তা এই স্টেশনের বাতাসও বুঝতে পারছিল। অদিতি সানগ্লাসটা খুলে প্ল্যাটফর্মের চারিদিকে তাকালো। সেই বইয়ের স্টল, সেই পানবিড়ির দোকান, সব এক। একটা গভীর শ্বাস নিল, যেন এই নিশ্চিন্তপুরের বাতাসটাকে 10 বছরের জন্য ফুসফুসে ভরে রাখতে চায়। ফুসফুসটা ভরেই উঠল, কিন্তু মনটা ভরে ছিল একটা অদ্ভুত আশঙ্কায়। ভয় আর আশা মিশানো এক অদ্ভুত অনুভূতি ওকে গ্রাস করছিল। ও কি ঠিক করলো এখানে এসে? যেখান থেকে ও পালিয়ে গিয়েছিল সেখানে আবার ফিরে আসাটা কি আদৌ কোনো সমস্যার সমাধান? 10 বছর আগে যখন ও এই স্টেশন থেকে ট্রেনটা ধরেছিল, তখন ওর মনে ছিল একরাশ জেদ আর মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। ও ভেবেছিল ওই নিশ্চিন্তপুরের সাধারণ মফস্বলী জীবন, এই ভাঙা ক্লাব ঘর, এই আবেগের আতিশয্য, সবকিছুকে পিছনে ফেলে অনেক বড় হবে। ও বড় হয়েছে, কিন্তু সুখী হয়েছে কি? এই প্রশ্নটা ও গত কয়েক বছর ধরে নিজেকে করতেও ভয় পায়। ঠিক তখনই স্টেশনের বাইরে একটা কালো সিডান গাড়ি এসে থামলো। চালকের আসন থেকে যে নামলো, তার মুখে একটা গভীর ক্লান্তি। অয়ন, জিন্স টি শার্ট আর পায়ে ব্র্যান্ডেড স্নিকার্স। এখন ও একজন বিখ্যাত লেখক। ওর ছবি ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়, ওর অটোগ্রাফের জন্য লাইন পড়ে, কিন্তু খ্যাতির সেই ঔজ্জ্বল্য আজ আর ওর মুখে ছিল না। ছিল একটা গভীর অপূর্ণতার ছাপ। ও স্টেশনের দিকে এগিয়ে আসছিল, আর ঠিক তখনই ওর চোখ পড়ল অদিতির উপর। এক মুহূর্তের জন্য ওর পা দুটো মাটিতে আটকে গেল। হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলায় এসে দাঁড়িয়েছে। এই মুখটা দেখার জন্যই তো রোজ রাতে স্বপ্ন দেখত। কতবার ও এই মুখটাকেই নিজের উপন্যাসের পাতায় আঁকতে চেয়েছে, কিন্তু অদিতি একটু রোগা হয়েছে। ওর মুখের সেই সারল্যটার উপর একটা পেশাগত কাঠিন্যের আস্তরণ পড়েছে, কিন্তু ওর চোখ দুটো এখনো আগের মতো আছে। গভীর কথা বলা চোখ। সেই চোখে এখন একটা গোটা মহাকাব্য লেখা আছে। অদিতিও ঠিক সেই মুহূর্তেই অয়নকে দেখতে পেল। দুজনের চোখাচোখি হলো। মাঝখানে দূরত্ব হয়তো 50 ফুট, কিন্তু মনে হলো যেন 1,00,000 আলোকবর্ষ। স্টেশনের সব কোলাহল, যাত্রীদের ব্যস্ততা, কুলিদের হাঁক ডাক, সব কিছু যেন এক লহমায় নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওদের দুজনের পৃথিবীতে তখন শুধু ওরা দুজন। একটা অদৃশ্য সুতো যেন ওদের দুজনকে এই 10 বছরের এবার ওবার থেকে টান টান করে বেঁধে রেখেছে। 10 বছরের জমে থাকা অভিমান, না বলা কথা, মুখ ফেটে যাওয়া কষ্ট আর চাপা পড়ে থাকা ভালোবাসা, সবকিছু যেন দৃষ্টির মাধ্যমে বিনিময় হয়ে গেল। অদিতি দেখল অয়নের চোখের ক্লান্তির আড়ালে এক রাশ আরতি। দুজনেরই মনে হচ্ছিল এগিয়ে গিয়ে কথা বলে, কিন্তু পা সরছিল না। কোন কথাটা দিয়ে শুরু করবে তারা? কেমন আছো? এই সহজ নিরীহ প্রশ্নটা বুক করতেও যেন বুকের ভেতর কতটা তোলপাড় হতে পারে তা আজ ওরা বুঝতে পারছিল। এই একটা শব্দের মধ্যে যে 10টা বছর, 3650টা দিন লুকিয়ে আছে। কেমন ছিল এই দিনগুলো? একে অপরকে ছাড়া ওরা কেমন ছিল? অয়নের মনে হলো এই নীরবতাটাই হয়তো ভালো। কথা বললেই যদি পুরনো ক্ষতগুলো আবার দগদগে হয়ে ওঠে। অদিতির মনে হলো ও যদি এখন কথা বলতে যায়, ওর গলা দিয়ে কোনো স্বর বেরোবে না, শুধু কান্না বেরিয়ে আসবে। এই অসহ্য ভারী নিস্তব্ধতা, এই দ্বিধার দেওয়ালটা ভেঙে চুরমার করে দিল একটা চিৎকার। এই শালা অয়ন,
হিরোর মতো দাঁড়িয়ে আছিস কেন? আর তুই অদিতি, ট্যাক্সি থেকে নেমে কি স্টেশনের দেওয়াল গুনছিস? তোদের না নিয়ে গেলে কি তোরা এগোবি না? হ্যাঁ, পটল, ওর চেহারাটা এখন একটু ভারীর দিকে গেছে, মাথায় হালকা টাক পড়েছে, কিন্তু গলার আওয়াজ আর মনের তেজটা আগের মতোই আছে। ও প্রায় দৌড়ে এসে প্রথমে অয়নকে, তারপর অদিতিকে এমনভাবে জড়িয়ে ধরলো যেন হারিয়ে যাওয়া কোনো সম্পদ খুঁজে পেয়েছে। ওর এই ভালোবাসার ধাক্কায় দুজনের ঘোরটা কেটে গেল। অয়নের চোখটা ভিজে উঠেছিল, তাড়াতাড়ি সামলে নিল। অদিতির ঠোঁটের কোণে ফুটে উঠল একটা ম্লান কাঁপা কাঁপা হাসি। কিরে, কেমন আছিস তোরা? রাহুল এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রাখল, আগের মতোই শান্ত। ওর দিকে তাকালে এখনো ভরসা পাওয়া যায়। ভালো। ভালো। অয়ন আর অদিতি প্রায় একসঙ্গে বলল, তারপর একে অপরের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। এই একটা শব্দ বলতে গিয়েও যেন ওদের গলাটা কেমন ধরে আসছিল। ক্লাব ঘরের দিকে হাঁটার পথটা যেন একটা টাইম মেশিন। সেই চেনা রাস্তা, রাস্তার ধারে সেই পুরনো লাইব্রেরি, নির্মল স্যারের কোচিং সেন্টারে বিবর্ণ হয়ে যাওয়া সাইনবোর্ড, প্রত্যেকটা বাঁক, প্রত্যেকটা বাড়ি যেন পুরনো স্মৃতিগুলোকে উস্কে দিচ্ছিল। ওরা হাঁটছিল, কিন্তু বেশিরভাগ সময় চুপচাপ। মাঝে মাঝে পটল এসে নীরবতা ভাঙছিল। এই দেখ, এই দোকানটা থেকে আমরা পরীক্ষার আগে কেমন সিঙ্গারা খেতাম, আর ওই মাঠে। অয়নের মনে পড়ল এই লাইব্রেরির সিঁড়িতে বসেই অতিথিকে প্রথম ওর লেখা কবিতা শুনিয়েছিল। কবিতাটা শুনেই অতিথির চোখ দুটো কেমন উজ্জ্বল হয়ে উঠেছিল। সবটা মনে পড়ছে ওর। সেই উজ্জ্বলতার জন্যই হয়তো অয়ন লেখক হতে চেয়েছিল। অদিতির মনে পড়ল নির্মল স্যারের কোচিংয়ে অঙ্ক না পারার জন্য যখন ও বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকতো, অয়ন চুপি চুপি জানলা দিয়ে ওর দিকে তাকিয়ে হাসত। সেই মিষ্টি শাসন, সেই নির্দোষ খুনসুটিগুলো আজ কত দামি মনে হচ্ছে। ক্লাব ঘরে পৌঁছে ওদের জন্য অপেক্ষা করছিল আরও বড় বিস্ময়। একটা চেয়ারে বসেছিল সুবীর। আমেরিকা থেকে আসা দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি ওর চোখে মুখে স্পষ্ট। চুল পেকেছে অল্প, চোখে দামি চশমা, কিন্তু বন্ধুদের দেখার সাথে সাথে ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আমি জানতাম তোরা আমাকে ছাড়া পুজোর প্ল্যান করবিই না। সুবীর উঠে দাঁড়িয়ে হাসল। কেউই আশা করেনি ও আসবে, বিশেষ করে অয়ন। অয়ন, রাহুল, পটল তিনজনেই গিয়ে ওকে জড়িয়ে ধরল। যে সুবীরের উপর একদিন ওদের প্রচণ্ড অভিমান হয়েছিল, আজ তাকে দেখে সেই অভিমানটা বরফের মতো গলে গেল। 10 বছর আগে এই সুবীরই ছিল অয়নের সবচেয়ে কাছের বন্ধু, আবার প্রতিদ্বন্দ্বীও। সুবীর অয়নের কাঁধে হাত রেখে বলল, অয়ন, সেদিনের জন্য আমি দুঃখিত। মাঠের ওই ঘটনাটা আমি খুব স্বার্থপর হয়ে গিয়েছিলাম রে। আমি যদি সেদিন। অয়ন ওকে থামিয়ে দিল, হাসল। দূর, ওসব তো কবেই ভুলে গেছি। একটু পরেই রিয়া তার স্বামী আর 5 বছরের ছোট্ট মেয়ে টিয়াকে নিয়ে হাজির। রিয়াকে দেখে অদিতি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরল। কতদিন পরে দেখা। রিয়া, যে কিনা ছিল ওদের গ্রুপের সবচেয়ে প্রাণোচ্ছল, অথচ আজ সে কত শান্ত না, কতটা দায়িত্বশীল দেখাচ্ছে ওকে। ওরা আর শুধু বন্ধু নয়, ওরা এখন মা, স্ত্রী, এক একজনের জীবনে এক এক নতুন দায়িত্ব। টিয়া অবাক হয়ে ওর মায়ের বন্ধুদের দেখছিল, যারা ওকে দেখে হাসছিল, আদর করছিল, কিন্তু সবারই চোখে কি জল। এরপর আর এক মুহূর্তও নষ্ট করা গেল না। ক্লাবের অবস্থাটা সত্যিই খুব খারাপ। প্যান্ডেলের কাপড় ছেঁড়া, লাইটগুলো পুরনো। ওরা সবাই মিলে কাজে লেগে পড়ল। সুবীর ওর ইঞ্জিনিয়ারিং জ্ঞান কাজে লাগিয়ে লাইটিংয়ের দায়িত্ব নিল। হয়তো এভাবেই ও প্রায়শ্চিত্ত করতে চাইছিল। রাহুল আর রিয়ার স্বামী মিলে বাজারের হিসেব বা চাঁদা তোলার কাজ শুরু করল। রিয়া আর অদিতি মিলে ভোগের মেনু আর মেয়েদের অন্যান্য কাজে তদারকি করতে লাগলো। পটল, ও ম্যানেজারের মতো সবার উপর ছড়ি ঘোরাচ্ছিল আর ফাঁকে ফাঁকে চা বিস্কুটের যোগান দিচ্ছিল। আর অয়ন, ও সব কিছুই করছিল, বাঁশ বাঁধা থেকে শুরু করে আলপন দেওয়ার জন্য রং গুলে দেওয়া, সব কিছু। কিন্তু ওর চোখ দুটো বারবার খুঁজে নিচ্ছিল অদিতিকে।
কাজের ফাঁকে অজান্তেই ওদের চোখাচোখি হয়ে যাচ্ছিল। অদিতির কপালে বিন্দু বিন্দু ঘাম, খসে পড়া চুল উল্টানোর ব্যস্ততা, কাজের মধ্যে ওর সেই পুরনো নিষ্ঠা, সবটা অয়ন মুগ্ধ হয়ে দেখছিল। ও বুঝতে পারছিল এই 10 বছরে ওর কোনো উপন্যাসী এই মুখটার চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেনি। একবার আলপনা বাটির জন্য রং গুলে সেটা অদিতির দিকে এগিয়ে দিতে গিয়ে অয়নের হাতটা ওর হাতকে আলতো করে ছুঁয়ে গেল। একটা সামান্য স্পর্শ, কিন্তু দুজনের শরীরেই যেন একটা 1000 ভোল্টের বিদ্যুতের স্রোত বয়ে গেল। ওরা তাড়াতাড়ি হাত সরিয়ে নিল, যেন দুজনেই অপরাধ করে ফেলেছে। কিন্তু সেই কয়েক মুহূর্তের উষ্ণতাটুকু ওদের দুজনের মনেই থেকে গেল। সেই স্পর্শে কোনো আকাঙ্ক্ষা ছিল না, ছিল একটা চেনা স্পর্শ। যেন 10 বছর পর দুটো নদীর স্রোত আবার একে অপরের খোঁজ পেল। ওরা একসাথে কাজ করছিল, হাসছিল, পটলের ঠাট্টায় যোগ দিচ্ছিল, কিন্তু সেই 10 বছরের জমে থাকা অদৃশ্য দেওয়ালটা ভাঙার সাহস পাচ্ছিল না। সেই দেওয়ালের ইটগুলো ছিল অভিমান, জেদ, না বলা কথা আর অনেকটা ভুল বোঝাবুঝি দিয়ে গাঁথা। এরপর অষ্টমীর সকালটা একটু অন্যরকম ভাবেই এলো। আকাশে ঝলমল করছে রোদ। অদিতি আলমারি খুলে অনেক দামি দামি শাড়ির মধ্যে থেকে বার করলো একটা সাধারণ আকাশি রঙের জামদানি। 10 বছর আগে অষ্টমীর সকালে এই রঙেরই একটা শাড়িও পরেছিল। সেই শাড়িটা ও যত্ন করে তুলে রেখেছে। আজ সেটা যখন পরছে ওর মনে হচ্ছে যেন আবার সেই জীবনে ফিরে যাচ্ছে। ওর দামি আর্কিটেক্টের খোলসটা ছেড়ে ও আবার সেই সহজ জেদি অদিতি হয়ে উঠছে। অন্যদিকে অয়নও তার ব্যাগ থেকে বার করলো একটা হালকা হলুদ রঙের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা ওর অনেকগুলো দামি পোশাকের মধ্যে বেমানান, কিন্তু ওর সবচেয়ে প্রিয়, কারণ এই পাঞ্জাবিটা পরেই ও অদিতিকে প্রথমবার শাড়িতে দেখেছিল। ওরা কেউই কাউকে বলে দেয়নি, কিন্তু ওদের মন যেন অজান্তেই এক সুরে বাঁধা। পাড়ার প্যান্ডেলে ওরা যখন পৌঁছলো তখন অঞ্জলি শুরু হয়ে গেছে। ডাকের করে গম্ভীর আওয়াজ, ধুনুচির ধোঁয়া আর পুরোহিতের মন্ত্র উচ্চারণে চারপাশটা এক অপার্থিব পবিত্রতায় ভরে গেছে। ভিড়ের মধ্যে ওরা সবাই একসাথে দাঁড়ালো, অয়ন আর অদিতি পাশাপাশি, এত কাছাকাছি যেন অয়ন অদিতির চুলে সেই পরিচিত গন্ধটা পাচ্ছিল। আর অদিতি অনুভব করছিল অয়নের শ্বাসের উষ্ণতা। অঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল নিয়ে ওরা যখন চোখ বন্ধ করলো তখন শুধু মায়ের কাছে প্রার্থনা করছিল না, করছিল নিজেদের কাছেও একটা নীরব আরতি। অয়ন চোখ বন্ধ করে ভাবছিল, মা, আমার প্রত্যেকটা উপন্যাসের নায়িকা কেন জানি না শেষ পর্যন্ত অদিতির মতো দেখতে হয়ে যায়। আমার প্রত্যেকটা গল্পের শেষেই একটা না পাওয়ার কষ্ট থাকে। আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি, ওকে ফিরিয়ে দাও। আমি আমার একাকিত্ব নিয়ে আর বাঁচতে পারছি না। অদিতি ভাবছিল, আমি খুব ভুল করেছি মা। আমি অহংকারী ছিলাম। আমি ভেবেছিলাম কেরিয়ার সাফল্যই সব। আমি আমার স্বপ্ন আর ভালোবাসার মধ্যে ভারসাম্য রাখতে পারিনি। আমি অয়নকে ওর সবচেয়ে দুর্বল মুহূর্তে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও হেরে গেছে, কিন্তু আজ দেখছি ও হারেনি, ও জিতেছে। আর আমি কলকাতার ওই বড় ফ্ল্যাটে একা একা নিজের সাফল্যের দিকে তাকিয়ে থাকি। আমাকে আরেকটা সুযোগ দাও মা, শুধু আরেকটা সুযোগ। আমি আমার জেদ, আমার ইগো সব বিসর্জন দিতে রাজি আছি। অঞ্জলি শেষ, প্রসাদের জন্য হুড়োহুড়ি চলছে একেবারে। আর এই ভিড়ের মধ্যেই অয়ন অদিতিকে একপাশে ডেকে নিয়ে গেল। প্যান্ডেলের পেছনে, যেখানে ভিড়টা একটু কম, শিউলি গাছের তলায় ঝরে পড়া শিউলি ফুলগুলো একটা সাদা হলুদ গালিচা তৈরি করেছে। একটা কথা বলবো? অয়নের গলাটা কেঁপে গেল। এত মানুষের সামনে দৃপ্তভাবে কথা বলা লেখক আজ একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে তোতলাচ্ছে।
অদিতি ওর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ওর বুকটা ধড়াস ধড়াস করছিল। আমার নতুন উপন্যাসের নাম শরতের শেষ পাতা, এই মাসেই বেরোবে। অদিতি চুপ করে রইল। অয়ন বলে চলল, উপন্যাসের নারী চরিত্রটির নাম শ্রেয়সী। সে খুব উচ্চাকাঙ্ক্ষী। সে ছোটবেলায় তার শহর, তার বন্ধু, তার ভালোবাসার মানুষটাকে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায় নিজের স্বপ্ন পূরণ করার জন্য। সে জীবনে সবকিছু পায়, সাফল্য, প্রতিপত্তি, কিন্তু সুখী হতে পারে না। তার প্রত্যেকটা সফল প্রজেক্টের পর, প্রত্যেকটা অ্যাওয়ার্ড পাওয়ার পর তার মনে হয় কিসের জন্য এই ছুটে চলা। শেষে অনেক বছর পর সে আবার তার শহরে, তার সেই মানুষটার কাছে ফিরে আসে পুজোর সময়। কথাগুলো বলতে বলতে অয়নের গলাটা ধরে আসছিল। অদিতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শাড়ির আঁচলটা দিয়ে মুখ মুছল। এই গল্পটা তো ওর গল্প। অয়ন কি করে জানলো ওর ভেতরের এই শূন্যতাটার কথা? শেষটা কি হয় অয়ন? ছেলেটা ওর জন্য অপেক্ষা করছিল। অদিতি আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। আমি কি ফিরতে পারবো অয়ন? অনেক দেরি হয়ে যায়নি তো? আমি আমি তোমার জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আর কোনো কথা বলতে পারল না সে। অয়ন আলতো করে অদিতির হাতটা ধরল, সেই 10 বছর আগের মতো, ভরসা দেওয়ার জন্য। আমিও তো ভুল করেছিলাম অদিতি। আমি তোমার উপর রাগ করে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমি তোমাকে বোঝাতে পারিনি, কিন্তু সত্যিটা হলো আমার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা শুধু তোমার জন্যই লেখা। ভালোবাসার জন্য ফেরা যায় অদিতি, আর আর ফেরার জন্য কোনো সময় দেরি নয়। ভুলিনি অয়ন, এক মুহূর্তের জন্যও ভুলিনি। কলকাতার প্রত্যেকটা কোলাহলে আমি তোমার নীরবতাটাকে অনুভব করেছি। আমার প্রত্যেকটা ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার পর আমি শুধু তোমার উচ্ছ্বাসটাই মিস করেছি। আমার প্রত্যেকটা সাফল্যে আমি তোমার অভাবটা অনুভব করেছি। ওদের চারপাশের পৃথিবীটা তখন স্তব্ধ। ওরা দুজনে অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল, হাতে হাত রেখে। 10 বছরের বরফটা আজ অষ্টমীর এই সকালে এসে গলতে শুরু করল। নবমীর রাতে ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানটা জমজমাট। পটলের পরিচালনায় রিয়ার মেয়ে টিয়া একটা সুন্দর নাচ করলো। রাহুল একটা আবৃত্তি করলো, আবার আসিব ফিরে। সুবীর গিটার বাজিয়ে একটা পুরোনো দিনের গান ধরল। সবাই মিলে খুব আনন্দ করলো। অনুষ্ঠানের শেষে যখন সবাই ক্লান্ত, তখন ওরা 6 জন, অয়ন, অদিতি, রাহুল, সুবীর, রিয়া আর পটল, ক্লাব থেকে বেরিয়ে হাঁটা দিল নদীর ধারের দিকে, ওদের সেই পুরনো আড্ডার জায়গায়। নদীর ধারে চাঁদের আবছা আলোয় ঘাসের উপর গোল হয়ে বসলো ওরা। অনেকদিন পর একটা শান্ত নিরিবিলি পরিবেশ। গঙ্গার জল চাঁদের আলোয় চিকচিক করছে। জানি না আবার কবে একসাথে এভাবে বসা হবে। আমেরিকায় আমার সবই আছে, বড় বাড়ি, দামি গাড়ি, ডলার, কিন্তু এই নদীর ধারে শান্তিটা আর নেই। এই তোদের মতো আর বন্ধুও নেই। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে খুব একা লাগতো। মনে হতো যে আমি কিসের পেছনে ছুটছি। টাকা দিয়ে তো আর স্মৃতি কেনা যায় না। আমি তো কোথাও যাইনি রে, এই নিশ্চিন্তপুরেই রয়ে গেছি। আমার জীবনটা খুব সাধারণ, একটা ছোট্ট ব্যাংকে চাকরি করি, কিন্তু আমি সুখী আছি জানিস, কারণ আমার পরিবার আমার সাথে আছে এখনো। আর তোদের স্মৃতিগুলো তো আছেই, তবে মাঝে মাঝে তোদের খুব মিস করতাম জানিস। মনে হতো তোরা সবাই কত এগিয়ে গেলি, আর আমি এই নিশ্চিন্তপুরেই পড়ে রইলাম। আরে না রাহুল, তুই আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুখে আছিস।
সংসার, বাচ্চা, এইসবের চাপে বন্ধুত্বটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আজ এখানে এসে মনে হচ্ছে আমি আবার আমার স্কুল জীবনে ফিরে গেছি। এই অনুভূতিটা যে কি মূল্যবান তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি শুধু টিয়ার মা আর আমার বরের স্ত্রী, আমার আর নিজের কোনো পরিচয়ই নেই। তোরা ভাবিস আমি খুব মজায় থাকি, সারাদিন ক্লাব, পুজো, আড্ডা নিয়ে। কিন্তু তোরা যখন সবাই একে একে চলে গেলি, আমারও খুব একা লাগতো। এই ক্লাব, এই মাঠ, এই পুজো, এগুলোকেই আঁকড়ে ধরেছিলাম। ভাবতাম এগুলো যদি না থাকে তাহলে তোদের ফেরার আর কোনো অজুহাত থাকবে না। তোদের সবাইকে আবার একসাথে দেখার স্বপ্নটা আমি রোজ দেখতাম। অয়ন আর অদিতি চুপচাপ শুনছিল। ওদের আর আলাদা করে কিছু বলার ছিল না। ওদের গল্পটা তো সবারই জানা। চাঁদের আলোয় অদিতি আলতো করে ওর মাথাটা অয়নের কাঁধে রাখলো। অয়ন আঙুল দিয়ে অদিতির চুলের মধ্যে বিলি কেটে দিচ্ছিল। ওদের আর শব্দের প্রয়োজন ছিল না। সুবীরের স্বীকারোক্তি, রাহুলের সন্তুষ্টি, রিয়ার আক্ষেপ আর পটলের একাকিত্ব, সব কিছু মিলেমিশে ওদের 10 বছরের না বলা গল্পটাকে আজ পূর্ণতা দিল। দশমীর বিকেল, আকাশে সিঁদুরে মেঘ, মায়ের বিদায়ের সুর। ওরা সবাই মিলে প্রতিমা নিয়ে ঘাটের দিকে চলল। উদ্দাম নাচ, আবিরের ছড়াছড়ি আর একটাই ধ্বনি, আসছে বছর আবার হবে। এই ধ্বনিটার মধ্যে বিদায়ের যেমন কষ্ট আছে, তেমনই আছে ফিরে আসার আশ্বাস। নদীর জলে যখন ধীরে ধীরে প্রতিমাটা বিলীন হয়ে যাচ্ছিল, তখন অদিতির মনে হলো যেন ওর ভিতরে 10 বছরের সব কষ্ট, সব অভিমান, ইকো, সব ভুল বোঝাবুঝি এই নদীর জলে বিসর্জন হয়ে যাচ্ছে। ও একটা নতুন জীবন ফিরে পেয়েছে। ও অয়নের দিকে তাকালো, অয়নও ওর দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিতে একটা শান্তি ছিল। বিসর্জন শেষ, সবাই বাড়ির পথে হাঁটা দিয়েছে। মনটা ভারাক্রান্ত কিন্তু শান্ত। আমি কাল ফিরে যাচ্ছি কলকাতা। আমি জানি, আমারও পরশু দিল্লি ফেরা, একটা লেট ফেস্ট আছে। অদিতি একটু চুপ করে রইল, তারপর বলল, ফিরতেই হবে? অয়ন হাসলো। এবার আর হারিয়ে যাবে না তো? হারিয়ে যাওয়ার জন্য তো ফিরিনি অদিতি, খুঁজে পাওয়ার জন্য ফিরেছি। আর তুমি? আমিও। ওরা ক্লাবের সামনে এসে দাঁড়ালো। এবার সবার আলাদা হওয়ার পালা। কিন্তু আজ কারোর মুখেই বিষাদের ছায়া নেই, কারণ তারা জানেন শারীরিক দূরত্ব তাদের আর আলাদা করে রাখতে পারবে না। তারা আবার এক হয়ে গেছে, সবাই একে অপরকে বিদায় জানাচ্ছে। পটল শেষেও একটা রসিকতা করতে ছাড়ল না। আবার পরের পুজোয় দেখা হবে। ততদিন আমার পটল ভাজার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখিস কিন্তু সবাই। সুবীর, রাহুল, রিয়া চলে গেল। দাঁড়িয়ে রইল অয়ন আর অদিতি। সন্ধে নেমে আসছে, রাস্তার নিয়ন আলো জ্বলে উঠেছে। তাহলে আসি? এসো। অদিতি কয়েক পায়ে এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো। সেই 10 বছর আগের মতো, যখন কিছুটা বলতে গিয়েও বলতে পারতো না। তারপর সব দ্বিধা, সব সংকোচ ছেড়ে ফেলে ও দৌড়ে গিয়ে অয়নকে জড়িয়ে ধরল শক্ত করে, যেন ওর পুরো দুনিয়াটাকে ও বুকের মধ্যে আঁকড়ে ধরেছে। অয়নও ওকে দু হাতে আগলে নিল। শরতের শেষ পাতাটা হয়তো ঝরে পড়েছে, কিন্তু এই পাতা ঝরার অর্থ শেষ নয়, নতুন করে শুরু। তাদের ফিরতি পথের গানটা আজ সম্পূর্ণ হলো। এই গানের সুরটা হয়তো কখনো বিষণ্ণ, কখনো আনন্দময়, কিন্তু এই সুরেই মিশে আছে তাদের জীবন, তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্ব। আর এই সুরটাই আজ থেকে তাদের দুজনের পথ চলার সঙ্গী হয়ে থাকবে অনন্তকাল ধরে। এই এক মিনিট দাঁড়ান। আচ্ছা, বলছি, এই যে ছেলে মেয়েগুলোর ফিরতি পথের গানের কথা আপনাদের কে বলল?
অয়ন, অদিতি, পটল নাকি রিয়া? কে বললো বলুন? বলতে পারলেন না তো? বলেছি আমি সেই হলদে দেওয়াল যার গায়ে হেলান দিয়ে অয়ন প্রথম অদিতির জন্য অপেক্ষা করছিল। আমি সেই সিমেন্টের বেঞ্চি যার উপর বসে ওরা ঘন্টার পর ঘন্টা ভবিষ্যতের স্বপ্ন দেখত। আমি সেই কোচিং সেন্টারের বিবর্ণ সাইনবোর্ড যা ওদের বেড়ে ওঠা দেখেছে। আমি সেই নদীর ধারের রাস্তা যা ওদের অভিমানের সাক্ষী। আমি সেই শিউলি গাছ যাদের তলায় ওদের 10 বছরের বরফ গলেছে। আমি নিশ্চিন্তপুর, আমি ওদের স্মৃতির আধার। আমি দেখেছি ওদের বিচ্ছেদ, আমি দেখলাম ওদের মিলন। মানুষ ভুল করতে পারে, অভিমান করতে পারে, দূরেও চলে যেতে পারে, কিন্তু যার শিকড় আমার এই মাটিতে পোতা সেই একদিন ফিরবেই। তার এই ফিরতি পথের গানটার জন্যই আমি চিরকাল অপেক্ষা করেছিলাম। পাখিরা আবার ফিরবে বাড়ি, শহর জুড়ে পুজোর রেশ। পথ ভুলে ফিরতি গানে মানিয়ে নেওয়াই নতুন বেশ। কত হিসেব মিলাতে গিয়ে ভুল করে অঙ্ক খাতা, হাজার অভিমানের পরও তুমি শরতের শেষ পাতা। When winter comes, I'll see you again. We'll be out till late under the starshine. I wish that I didn't have to wait. Autumn leaves, please hurry before I start to worry and his face gets blurry.